হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি অ্যাভারেজ আমরা কমপ্লিট করব একটা ক্লাসে। টোটাল 8টা টাইপ হবে, প্রত্যেকটা টাইপ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এর বাইরে কোনো টাইপ হবে না। ওকে, দুটো প্রশ্ন তোমরা দেখতেই পারো পরীক্ষায় অ্যাভারেজ থেকে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, মন দিয়ে শুনবে প্রথম থেকে শেষ অবধি, প্রত্যেকটা টাইপ হবে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা জানি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস, আর এই ক্লাসটার পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। আরপি ম্যাথস গুরুকুলই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। আরপি ম্যাথস গুরুকুল টাইপ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রথমেই চলে আসবে। ওকে, এবার দেখো এই সিলেবাসের মধ্যে অলরেডি আমরা সিম্পল ইন্টারেস্ট কভার করে ফেলেছি। সেখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, অ্যাভারেজকে কভার করছি, টাইম অ্যান্ড ওয়ার্ক কভার হয়ে গেছে, সিম্পলিফিকেশনও কভার হয়ে গেছে। সিম্পলিফিকেশন আরেকটা ক্লাস হবে যেটা ফ্র্যাকশনের সঙ্গে অ্যাটাচ থাকবে। তাহলে এটা বাকি আছে আমাদের, এটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, 8টে চ্যাপ্টার এখনও বাকি আছে। আমরা এই উইকের মধ্যে 20 তারিখের মধ্যে আমাদের প্রমিস করেছি আমি 20 তারিখের মধ্যে সম্পূর্ণ চ্যাপ্টার কভার করব। এইভাবে কিন্তু তোমাদের কোনো জায়গাতেই পড়ানো হয় না, যেভাবে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াচ্ছি। ওকে, চলো। তো আজকে আমাদের অ্যাভারেজের মেন বিষয়বস্তু হচ্ছে অ্যাভারেজ, আমরা ডিটেলে একদম পড়বো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যে কোনো পরীক্ষায় তোমরা এই ক্লাসটা দেখে যাও, যে কোনো পরীক্ষা তোমরা ক্র্যাক করে আসবে, নট অনলি WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি। ওকে, আমি কখনো একটা এক্সামকে টার্গেট করে পড়াই না। ওকে, দেখো অ্যাভারেজ বা গড়ের মেন ফর্মুলা কি? দ্য সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পর্যবেক্ষণের সমষ্টি বা পর্যবেক্ষণের সংখ্যা। এবার পর্যবেক্ষণ আমরা কী করব? পর্যবেক্ষণ আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমি বললাম যে দাদা আমি এখানে এটা দেখতে পারি যে এখানে একটা শ্রেণী আছে বা একটা আমাদের ক্লাসরুম আছে, যেখানে এ বসে আছে, বি বসে আছে আর সি বসে আছে, এবং এ দেখলাম অঙ্কে পেয়েছে 25 100-র মধ্যে, বি দেখলাম পেয়েছে 20, আর সি দেখলাম পেয়েছে কত 15। ওকে, তিনজনেই ফেল করেছে, ঠিক আছে? এবার আমি বললাম যে এ বি সি এর প্রাপ্ত নাম্বারের অ্যাভারেজ কত, মানে আমি যদি বলতে চাই যে এক লাইনে এবিসি কত পেয়েছে, সেই এক লাইনে বলার জন্যই আমি গড় ইউজ করে থাকি, শর্টে বলার জন্য, যে অন অ্যান অ্যাভারেজ বা প্রত্যেকে গড়ে এত করে নাম্বার পেয়েছে, তাহলে আমি একটা লাইনেই বলে ফেললাম, সেটার জন্যই গড়ের ইউজ। তাহলে আমি কী বলবো? তাহলে এখানে অবজারভেশন করছি আমি তিনজনকে, আর তিনজনকার যে নাম্বার দেওয়ার সমষ্টি কত, আমার প্রথম কাজ হচ্ছে সাম বা পর্যবেক্ষণের সমষ্টি নির্ণয় করা। তাহলে 25 + 15 40 + 20 হচ্ছে 60। তাহলে 60কে যদি আমি পর্যবেক্ষণের সংখ্যা, মানে এই তিনজনকার যে এবিসি, এই তিনজন মানে হচ্ছে পর্যবেক্ষণের সংখ্যা কত, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলেই বলে দেবো কি 20 হচ্ছে এদের অ্যাভারেজ বা গড় কি না নাম্বার। তাহলে বলতে পারি যে এও 20 পেয়েছে, বিও 20 পেয়েছে, সিও 20 পেয়েছে। বলতে পারি এও কত পেয়েছে, 20 পেয়েছে, বিও 20 পেয়েছে, আর সিও 20 পেয়েছে। বলতে পারি, বলো, একদম বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমি গড়ের কি না অ্যাকচুয়াল গল্প। এবার দেখব আমরা যে এই পদ্ধতি অ্যাপ্লাই না করে আর কোন পদ্ধতিতে অ্যাভারেজ আমরা কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে ডেভিয়েশন মেথড। ওকে, ডেভিয়েশন মেথড বা ডিফারেন্স মেথড বলতে পারি এটাকে, ঠিক আছে? ডেভিয়েশন মানে কি? ডেভিয়েশন মানে কিছুই নয় যে চ্যুতি কত বা ডেভিয়েশনে কতটা চ্যুতি হয়েছে, তাকে আমরা চাইতে বলতাম বাংলায়, সেটা এই বিচ্যুতি বা চ্যুতি, এটা হচ্ছে আলটিমেট কিছুই না, ডিফারেন্স মেথড বা পার্থক্য মেথড। কতটা পার্থক্য কিসের না, আমি যদি এই 25 20 15-র মধ্যে যে কোনো একটাকে অ্যাভারেজ ধরে নিই, সেই অ্যাভারেজ থেকে প্রত্যেকটা নাম্বারের পার্থক্য কত, ডিফারেন্স কত, সেটাই হচ্ছে ডেভিয়েশন বা বিচ্যুতি। ওকে, চলো ডেভিয়েশন মেথডে শেখা যায় কী করে খুব সহজে আমরা অ্যাভারেজ নির্ণয় করতে পারবো। একটা অঙ্ক দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দেবো, কোনো রকম কোনো ক্লাসে আমি অন্য কথা বলবো না। চলো, 5 সদস্যের একটি পরিবারের গড় ওজন বলা হয়েছে, যাদের 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 73 কেজি, 38 কেজি। ওকে, তাহলে এখানে 5জন সদস্য আছে, 1 2 3 4 5। প্রথম জনের বয়স বলা হয়েছে, এই ওজন কত, 40 কেজি। দ্বিতীয় জন হচ্ছে কত, 49 কেজি। তৃতীয় জন হচ্ছে কত, 56 কেজি। ফোর্থ হচ্ছে 73 কেজি, আর লাস্ট হচ্ছে 38 কেজি। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এদের গড় ওজন কত। তুমি বলো তাদের যোগ করে দিই, 5 দিয়ে ভাগ করে দিই, গল্প শেষ? না, ডেভিয়েশন আমাদের শিখতে হবে এবং শেখার দরকার। যতদিন না তোমরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবে যে আমাদের ওই মেথডটাকে সরিয়ে মেথডটা শিখতে হবে, ততদিন তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে না। তোমরা এই যোগ করে ভাগই করতে থাকবে, আর যোগ করে ভাগ করে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে তোমরা বাকি স্টুডেন্টদের থেকে, যারা অলরেডি শিখে ফেলেছে, তাদের থেকে অনেকটা পিছিয়ে যাবে, আর কিছু হবে না। ওকে, দেখো কত তাড়াতাড়ি ডেভিয়েশন দিয়ে ব্যাপারটা আমরা শেষ করতে পারি। প্রথম কাজ, স্টেপ 1,
ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, আর কিছু না। স্টেপ 1 হচ্ছে আমি এদের মধ্যে থেকেই একজনকে ধরে নেবো অ্যাভারেজ, এটাই হচ্ছে আমার প্রথম কাজ। এমন জনকে ধরবো যে বিয়োগ বা যোগে কী করবে, কোনো সমস্যা তৈরি করবে না, ঠিক আছে। আর এই 5 জনের মধ্যে দেখো আমি দেখতে পাচ্ছি 40 হচ্ছে, আমি দেখতে পাচ্ছি খুব ইজি একটা নাম্বার যেখানে 0 আছে ইউনিট ডিজিট, এবং যেখানে আমি বিয়োগ করতে কোনো অসুবিধার সম্মুখীন হব না। তাহলে আমি স্টেপ 1-এ আমি ধরে নিলাম অ্যাভারেজ, এদের অ্যাভারেজ হচ্ছে 40, এটা আমি ধরে নিলাম। এবার যেটা আমি ধরে নিয়েছি সেই ধরে নেওয়া অ্যাভারেজের থেকে প্রত্যেক জনের যে ইন্ডিভিজুয়াল ওজন বলা হয়েছে তার ডিফারেন্স কত সেটা আমার নির্ণয় করতে হবে, এটা হচ্ছে স্টেপ 2, এবং এটাই হচ্ছে আমার ডেভিয়েশন বা বিচ্যুতি নির্ণয় করা, ঠিক আছে। স্টেপ 1 ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন। ওকে, ইন্ডিভিজুয়াল ডেভিয়েশন কি দেখো, আমি দেখতে পাচ্ছি প্রথম জনকার ওজন কত 40 কেজি, আমি ধরেছি অ্যাভারেজ কত 40, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত 0, বলে দেয় একদম ঠিক। তাহলে এটাই হচ্ছে আমি ডেভিয়েশন নির্ণয় করছি, এবং যেখানে প্রথম জনের ডেভিয়েশন কত 0। নেক্সট জন দেখতে পাচ্ছি সেকেন্ড জন, যার ওজন হচ্ছে 49 কেজি, তার থেকে আমি যে অ্যাভারেজ ধরেছি তার ডিফারেন্স কত আমি দেখতে পাচ্ছি 49 40 অপেক্ষা বড়, তার মানে এখানে 49 - 40 দ্যাট ইজ +9 হচ্ছে আমার এখানে ডেভিয়েশন, তাহলে এখানে প্লাস ডেভিয়েশন হয়ে আছে, ঠিক আছে। +9 হচ্ছে এখানে ডেভিয়েশন, প্লাস লিখতে পারো নাও লিখতে পারো। 56 যেটা 40 অপেক্ষা কি বড়, তার মানে এখানে ডেভিয়েশন কত 56 - 40, কত 56 - 40, এখানে কত ছিল 49 - 40, তাহলে 56 - 40 কত হবে, আর 56 - 40 হয়ে যাবে আমার 16, তাহলে এখানেও ডেভিয়েশন কি প্লাস ডেভিয়েশন। সিমিলারলি ফোর্থ জনের ডেভিয়েশন কত 73 - 40 অ্যান্ড দ্যাট ইজ কত 33, প্লাস ডেভিয়েশন। 38 কিন্তু আবার 40 অপেক্ষা ছোট, তাহলে এখানে ডেভিয়েশন হবে নেগেটিভ ডেভিয়েশন, 38 - 40 দ্যাট ইজ -2, বোঝা গেল। এবার আমার কাজ হচ্ছে এই যে ডেভিয়েশনগুলো পেলাম এদের সাম করা, এই যে সামটা হবে এটা হবে নেট ডেভিয়েশন, নেট ডেভিয়েশন। এবার আমি দেখব যে নেট ডেভিয়েশন যদি 0 হয়, এর ডিফারেন্স যদি 0 হয়, এই ডিফারেন্সগুলোর সাম যদি 0 হয়, তাহলে আমি যেটা ধরেছি অ্যাভারেজ 40 এই হবে কারেক্ট আনসার। যদি না হয় তখন বলছি গল্প কী হবে। দেখো নেট ডেভিয়েশন কত 0 + 9 + 16 + 33 + -2 করলে কত হবে, দেখো 9 + 16 25, আর এখানে কত 33 - 2 হচ্ছে 31, তাহলে 25 + 31 কত হবে, দাদা 25 প্লাস এখানে কত হচ্ছে 31, কত হবে দাদা, অবশ্যই 56 হবে, কোনো ডাউট না, কোনো ডাউট নেই। যদি আমার নেট ডেভিয়েশন প্লাস হয়, তাহলে আমার অ্যাভারেজ কী হবে 40 প্লাস কত না যেটা পেয়েছি 56, তাকে আমি কি করে দেবো এই 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো, 1 2 3 4 5, পর্যবেক্ষণের সংখ্যা কটা 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ। এখানেই হচ্ছে আমার অ্যাভারেজ বেরিয়ে গেল। তাহলে 40 + 56/5 কত হবে, 40 + 56/5 করলে কত হচ্ছে 5 11 55, 5 2 10, 11.2 মানে 51.2 হয়ে যাবে আমার কারেক্ট অ্যাভারেজ। এবার তুমি দাদা এখানে তো এতগুলো স্টেপ করতে হলো, আমি যোগ করে 5 দিয়ে ভাগ করে দিতাম কাজ মিটে যেত, এত কেন বেশি খাটাচ্ছে না আমাকে। যখন এই 40 49 56 73 38-এর জায়গায় 1140 1349 1556 এই ধরনের ডিজিট থাকবে, তখন তোমাদের যোগ করে ভাগ করতে গেলে সমস্যা এবং তৈরি হবে, এবং 5-এর জায়গায় যদি 7খানা পর্যবেক্ষণ হয়ে যায় বা 8খানা পর্যবেক্ষণ হয়ে যায়, তখন তোমরা কোনোভাবেই এই প্রশ্নটার আনসার 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে নামাতে পারবে না, যতদিন না তোমরা ডেভিয়েশন মেথডটি শিখছো। ওকে, এবার দেখো এই ডেভিয়েশন দিয়েই আমি পুরো অ্যাভারেজ কীভাবে কমপ্লিট করবো। নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গড়ল হচ্ছে এবি, যদি একটি সংখ্যা এ হয় অন্যটি কত। এখানে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে ডেভিয়েশন করার কোনো দরকার নেই, যেখানে ডেভিয়েশন দরকার নেই সেখানে করবে না। দুটো সংখ্যার গড় এবি অলরেডি বলা আছে, তাহলে এবি যখন দুটো সংখ্যার গড়, তাহলে এদের যোগফল কত, সমষ্টি কত, সাম কত, সাম হয়ে যাবে এদের 2 দিয়ে গুণ করে দেবো 2ab, হ্যাঁ কি না। তাহলে দুটো সংখ্যার সমষ্টি 2ab, একটি সংখ্যা যদি এ হয় তাহলে অন্যটি কী হবে, তাহলে অন্যটি হয়ে যাবে সাম মাইনাস অপর সংখ্যা 2ab - a, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে 2ab - a কোথায় আছে, অপশান সি। ওকে, এবার দেখো এই প্রশ্নের আনসার আমরা কী করে খুব তাড়াতাড়ি করবো। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় বলা হয়েছে 160 সেন্টিমিটার। টোটাল আমি দেখতে পাচ্ছি 50 জন আমার ক্লাসে আছে, তার মধ্যে 30 জনকে আমি নিয়ে উঠে নিয়ে চলে এলাম, এবং 30 জনের উচ্চতার গড় বলা হয়েছে 160। ওকে, বাকি পড়েছে কতজন, 20 জন অবভিয়াসলি। ওকে, এবার বলা হলো যে বাকি ছাত্রদের বয়সের গড় হচ্ছে কত 165।
তাহলে আমি বলেছি সমস্ত ছাত্রের বয়সের গড় কত সেন্টিমিটার। ওকে, তুমি কী করবে ন্যাচারাল নিয়মে, তোমরা দাদা এখানে 30 জনের বয়সের গড় বলা হয়েছে 160, তাহলে আমরা বাচ্চাবেলায় শিখেছিলাম যে 30 জনের বয়সের সাম কত, 30 × 160। 20 জনের বয়সের গড় বলা হয়েছে 165, তাহলে 20 জনের বয়সের সাম কত, 20 × 165। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে 30 জন, এখানে 20 জন, টোটাল 50 জনের বয়সের সাম আমি পেয়ে গেলাম। তাহলে 50 দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ। তাহলে আমি পেয়ে যাবো কি না, টোটাল সমস্ত ছাত্রদের বয়সের গড়। এবং এখানে ক্যালকুলেশন করতে গেলে তোমাদের কী হয়ে যাবে না, নিঃশ্বাস প্রশ্বাস সব আটকে যাবে, এবং সেটাই তোমাদের বাঁচাবে একজন ডেভিয়েশন। ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছ এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং এই কারণেই এই 30 আর 20-র মধ্যে যে কমন ফ্যাক্টর আছে সেই কমন ফ্যাক্টরকে নিয়ে কাজ করে আমাদের কোনো লাভ নেই। এর মানে কি 30 আর 20 নিয়ে না কাজ করে আমি এদের অ্যাভারেজ নিয়ে কাজ করব, সরি এদের রেশিও নিয়ে কাজ করব, ঠিক আছে। তা 30 আর 20 রেশিও কত, তাহলে এখান থেকে শূন্য ক্যান্সেল আউট করে দিই, 3:2। তখন আলটিমেট আমি 50 জনের কথা না ভেবে 5 জনের কথা ভাবছি, তাই দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে শূন্য এখানে প্রত্যেকটা জায়গা থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই আমি আর 30-20 নিয়ে কাজ করবো না, 30-20-50 নিয়ে কাজ করবো না, আমি 3-2-5 নিয়ে কাজ করবো। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। এবার আমার কাজ হচ্ছে যে 5 জনের মধ্যে প্রথম 3 জনকার বয়সের গড় হচ্ছে 160, আর পরের 2 জনের বয়সের গড় হচ্ছে 165। তাহলে 3 + 2 5 জনের বয়সের গড় কথা আমার নির্ণয় করতে হবে। আমার কাজ কি, ডেভিয়েশন মেথডে একটা অ্যাভারেজ ধরে নেওয়া। আমি এদের মধ্যে যে কোনো একজনকে অ্যাভারেজ ধরে নেবো। আমি ধরে নেবো সবসময় যে ছোট বসে আছে সে, তার মানে ধরে নিলাম আমার অ্যাভারেজ হচ্ছে 160। তাহলে যদি এই পরের 2 জন এদের অ্যাভারেজ 165 না হয়ে 160 হতো, তাহলে আমি বলে দিতাম চোখ বন্ধ করে যে 5 জনের আমার আলটিমেট বয়সের গড় কত না 160। কিন্তু তা হয়নি, এখানে দেখতে পাচ্ছি 165 দুজনকার বয়সের গড়। তাহলে আলটিমেট 165 160 অপেক্ষা কত বেশি, অর্থাৎ 5 বেশি। তাহলে এখানে দুজনের প্রত্যেকে 5 বেশি নিয়ে বসে আছে, গড় তো আমি গড়ের ডেভিয়েশন নির্ণয় করছি, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট দুজনের প্রত্যেকে 5 বেশি নিয়ে বসে আছে, তাহলে দুজনের টোটাল কত বেশি নিয়ে বসে আছে, 5 × 2 10 বেশি নিয়ে বসে আছে। ওকে, তাহলে এই যে দুজন 10 বেশি নিয়ে বসে আছে, ডেভিয়েশন মেথডে বা অ্যাভারেজ মেথডে আমরা মনে রাখতে হবে যে যত বেশি একজন বেশি নিয়ে বসে আছে সে সেটা নিয়ে বসে থাকতে পারবে না, সেটা তাদের ফ্যামিলির মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে 10, এই 10টা কাদের মধ্যে ভাগ করে দিতে হবে, ফ্যামিলির মধ্যে টোটাল 5 জন আছে, 5 জনের মধ্যে ভাগ করে দেবো, ব্যাস, তাহলেই হচ্ছে আমরা কারেক্ট অ্যাভারেজ পেয়ে যাবো। এবার যেহেতু এখানে ডেভিয়েশন কি প্লাস ডেভিয়েশন, তাহলে আমার যেটা অ্যাভারেজ ধরা হয়েছে তার থেকে আমার অ্যাভারেজ কী হবে, বেশি হবে, তাই না প্লাস করতে হবে। যদি কম হতো তাহলে আমায় কম করতে হতো, কিন্তু আমি যেহেতু এখানে স্মলার সংখ্যাটিকে অ্যাভারেজ ধরেছি তাই সবসময় প্লাসই করতে হবে, তাই আমি ওই ব্যাপারটাই রাখিনি যে কখন প্লাস কখন মাইনাস, সবসময় ছোটো সংখ্যাটিকে ধরবো, তাহলে অ্যাভারেজ ধরলে আমার আলটিমেট সবসময় প্লাসই করতে হবে। তাহলে 160 প্লাস যেটা এক্সট্রা পেলাম সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে আলটিমেট 10/5, 160 প্লাস কত হচ্ছে 2, তার মানে 162। বলো কত সহজে আমরা অ্যাভারেজ নির্ণয় করতে পারলাম। কতটুকু সময় লাগে এই আনসারটা নির্ণয় করতে, 10 সেকেন্ড, এর বেশি নয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল, বলো একদম ঠিক। দেখো এই নেক্সট প্রসেস আবার চলে আসি একই রকম। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর, বাকি 3 জনের বয়সের গড় হচ্ছে 22 বছর। তাহলে 10 জনের বয়সের গড় কত, দেখো এখন হই করে অঙ্ক হবে। 10 জনকে আমি আলটিমেট 3টে গ্রুপে ভাগ করে নিয়েছি। কীরকম প্রথমে 3 জন যাদের বয়সের গড় বলা হয়েছে 20 বছর, তারপরে 4 জন যাদের বয়সের গড় হচ্ছে 21 বছর, বাকি 3 জন পড়ে আছে, এদের বয়সের গড় বলা হয়েছে কত, 22 বছর। তাই নির্ণয় করতে হবে 10 জনের বয়সের গড় কত। তাহলে আমার কী ধরার কথা, যে আমি আলটিমেট অ্যাভারেজ ধরবো কি এদের মধ্যে লোয়েস্ট যে 20। তাহলে যখন আমি 20 ধরে নিলাম, তাহলে প্রথম এই 3 জনের এই 20 থেকে ডেভিয়েশন 0, তার মানে একে নিয়ে কাজ করার কোনো দরকারই নেই। পরের 4 জনের ডেভিয়েশন কত না 21 - 20, দ্যাট ইস হচ্ছে +1। তাহলে এই যে ডেভিয়েশন, এটা একজনের ডেভিয়েশন, গড় তো বলা হয়েছে, এখানে 4 জনের প্রত্যেকের বয়স বলা হয়েছে 21, তাহলে প্রত্যেকে 1 বেশি নিয়ে বসে আছে। তাহলে 4 জনের টোটাল কত বেশি নিয়ে বসে আছে, × 4, তার মানে 4 বেশি নিয়ে বসে আছে এটা। ওকে, পরের যে 3 জন সেখানে দেখতে পাচ্ছি প্রত্যেকের বয়সের গড় 22 বছর, তাহলে এই 22 20 অপেক্ষা কত বেশি, 2, তার মানে প্রত্যেকে এরা 2 বেশি নিয়ে বসে আছে, প্রত্যেকে 2 বছর বেশি নিয়ে বসে আছে। তাহলে আছে কতজন গ্রুপে, 3 জন, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল এরা 6 বেশি নিয়ে বসে আছে। তাহলে আলটিমেট আমার নেট ডেভিয়েশন কত হলো, 6 + 4 কত হলো, 10।
তাহলে যেটা আমার নেট ডেভিয়েশন সেটা যখন প্লাস হচ্ছে, আমি বলেছি সবসময় কী হবে, অ্যাভারেজ কারেক্ট অ্যাভারেজ কী হবে, প্লাস হবে। তাহলে কত প্লাস হবে না, আমি দেখতে পাচ্ছি নেট ডেভিয়েশন 10, সেটাকে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। যতগুলো লাড্ডু এক্সট্রা পড়ে থাকবে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, কেউ বেশি নিয়ে বসে থাকতে পারবে না। তাহলে 10/10 হয়ে যাবে কত, 1। তাহলে 20 + 1 21 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো কতক্ষণ সময় লাগছে। নেক্সট প্রশ্ন, পিঙ্কি প্রতিটি 14 টাকা দরে 25টি বই কিনলো। খুব ভালো কথা। তাহলে প্রথমে সে 25টা বই কিনেছে, যার প্রতিটার দাম মানে 25টার অ্যাভারেজ কত, 14 টাকা। ওকে, প্রতিটা 7 টাকা দরে 40টা কলম কিনলেছে, তারপরে 40টা কলম কিনলো, যেখানে প্রতিটার দাম কত দাদা, 7 টাকা। তারপরে 6 টাকা দরে 15টা পেন্সিল কিনেছে, 15টা পেন্সিল কিনেছে, যার প্রতিটার দাম কত, 6 টাকা। ওকে, বোঝা গেল? বলে একদম ঠিক। সমস্ত শেষানি দ্রব্যের গড় মূল্য কত নির্ণয় করতে হবে। তাহলে আমাকে আলটিমেট দেখতে পাচ্ছি এদের মধ্যে একজনকে আমায় গড় ধরে নিতে হবে। আমি বলেছি কি যে লোয়েস্ট তাকে ঘর ধরে নেবো। তাহলে অ্যাভারেজ আমি ধরে নিলাম কত, 7। এবার তাহলে এই 7 অপেক্ষা 14 কত বেশি না, +7 বেশি নিয়ে বসে আছে। 14 - 7 কত, +7। তাহলে +7 বসে আছে কে, একজন। তাহলে 7 × 125 হয়ে যাবে তার টোটাল ডেভিয়েশন। সরি, তাহলে 7 × 25 হয়ে যাবে তার টোটাল ডেভিয়েশন। এখানে পরের 40 জন দেখতে পাচ্ছি 7ই নিয়ে বসে আছে, মানে এখানে ডেভিয়েশন কত, 0। এখানে আমার কোনো গল্প নেই, মানে এখানে আমার কোনো কাজই করতে হবে না, একটা কাজ আমি অলরেডি কমিয়ে দিলাম, এই জন্যই আমি এরকম ধরে থাকি। তারপরে দেখতে পাচ্ছি যে 6 নিয়ে বসে আছে 15 জনের প্রত্যেকে 6 টাকা, সে আলটিমেট 7 অপেক্ষা ছোট। কত ছোট, 1 ছোট। তাহলে এখানে প্রত্যেকে -1 নিয়ে বসে আছে। তাহলে 15 জন কত নিয়ে বসে আছে, -15। তাহলে আলটিমেট নেট ডিভিশন কত হলো, এখানে -15 আর এখানে 25 সাথে কত, তাহলে 25 8 হচ্ছে 200, 25 সাথে হচ্ছে 175। কোনো ডাউট হলো, কোনো ডাউট নেই। তাহলে এখানে 175 বেশি আর এখানে -15 কম। তাহলে আলটিমেট নেট ডিভিশন কত না, আলটিমেট নেট ডিভিশন হচ্ছে 175 - 15। 175 - 15 করলে কত হয়, দাদা 175 - 15 করলে 160 হয়। তাহলে আলটিমেট 160 আমি দেখতে পাচ্ছি প্লাস নেট ডিভিয়েশন। তাহলে কারেক্ট অ্যাভারেজ কী হবে, +7 + 160 বাই কতজনের মধ্যে ভাগ করতে হবে, এই 160 প্রত্যেকের মধ্যে। 25 + 15 কত, 25 + 15 হচ্ছে আমার 40 + 40 হচ্ছে 80। তাহলে আলটিমেট 7 + 80 আলটিমেট কতবার যাবে, দুবার যাবে। 7 + 2 9 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো এর থেকে সোজাভাবে আমার মনে হয় না অ্যাভারেজ করা সম্ভব। বলো বোঝা যাচ্ছে? খুব সুন্দর বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। গ্রুপ এ এবং গ্রুপ বি এর গড় ওজন যথাক্রমে 12 কেজি এবং 24 কেজি। গ্রুপ এ এবং গ্রুপ বি সদস্যের অনুপাত 1:2। তাহলে অনুপাত দেওয়া আছে মানে কি, এখানে আলটিমেট কোনো কমন ফ্যাক্টর ছিল এদের মধ্যে, সংখ্যার মধ্যে, সেটাকে অলরেডি কেটে বাদ দিয়ে দেওয়া আছে। এই যে গল্পটা আমি বলেছিলাম এই প্রশ্নে, যে 50 জনের মধ্যে 30 জনের 20 জনের গল্প বলা ছিল, এখানে 50 জনের মধ্যে 30 জন 20 জনের গল্প না বলে যদি এরকম বলতো যে টোটাল ছাত্রদের মধ্যে দুটো গ্রুপ আছে এবং যাদের বয়সে যাদের অনুপাত কত, 3:2। দুটো গ্রুপে নাম্বার অফ স্টুডেন্টের অনুপাত কত, 3:2 সেটা বলতো, তাহলে গল্পটা একই হতো। সেম গল্পটাই এখানে বলা আছে যে আলটিমেট দেখতে পাচ্ছি দুটো গ্রুপ আছে এবং যে দুটো গ্রুপের সদস্যের অনুপাত বলা হয়েছে 1:2। ঠিক আছে, তাহলে যদি সদস্যের সংখ্যা 3 হয় তাহলে প্রথম গ্রুপে হচ্ছে একজন আছে আর দ্বিতীয় গ্রুপে হচ্ছে দুজন আছে। এটা হচ্ছে গল্প। ওকে, এবার দেখতে পাচ্ছি প্রথম গ্রুপে মানে গ্রুপ এ এটা, আর এটা গ্রুপ বি। গ্রুপ এর গড় ওজন কত, 12 কেজি। গ্রুপ বি এর গড় ওজন কত, 24 কেজি। ওকে, বলে একদম ঠিক। তাহলে উভয় গ্রুপের সম্মিলিত গড় ওজন, যেটা আমি বলেছি কি যে গ্রুপ এ আর গ্রুপ বিকে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে উভয় গ্রুপের সম্মিলিত গড় ওজন আমরা নির্ণয় করতে হবে। আমি ধরে নেবো কি এদের মধ্যে লোয়েস্ট যে সেই হচ্ছে কারেক্ট অ্যাভারেজ। তাহলে সম্মিলিত গড় আমি ধরে নিলাম কত, দাদা 12। তাহলে দেখতে পাচ্ছি প্রথম গ্রুপে হচ্ছে একজন আছে এবং সেখানে ছিল 12 এবং এটাকে আমি অ্যাভারেজ ধরেছি, মানে এখানে ডেভিয়েশন কত, 0। দ্বিতীয় গ্রুপে মানে গ্রুপ বিতে দুজন বসে আছে এবং এদের অ্যাভারেজ কত, 24। এটা অ্যাভারেজ কিন্তু মানে প্রত্যেকের ওজন আমি বলেছি 24। ওকে, 24 কেজি। তাহলে এই 24 কেজি 12 অপেক্ষা বড় না ছোটো, অবশ্যই বড়। তাহলে কত বড় না, 24 - 12 বড়। 24 - 12 কত, 12। তার মানে এখানে প্রত্যেকে 12 বেশি নিয়ে বসে আছে। দুজনে কত বেশি নিয়ে বসে আছে, 12 × 2 24 বেশি নিয়ে বসে আছে। আর যেটা বেশি নিয়ে বসে থাকবে সেটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, মানে 3 দিয়ে ভাগ করে দাও। আলটিমেট কত হয়ে গেল না, 3 × 8 = 24, 12 + 8 20। তাহলে আলটিমেট আমি পেয়ে গেলাম যে উভয় গ্রুপের সম্মিলিত গড় ওজন কত, 20 কেজি। বলো কোনো ডাউট? দেখো এবার এই প্রশ্নে কী বলা হয়েছে, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তাহলে এখানে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার, আবার প্রথম সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার তুলনা করা হয়েছে, হ্যাঁ কি না? প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার,
আবার প্রথম সংখ্যার সঙ্গেই তৃতীয় সংখ্যা তুলনা করা হয়েছে। বোঝা গেল? বলতে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় যার সঙ্গে তুলনা করা হয়েছে, প্রথম সংখ্যার সঙ্গে তুলনা করা হয়েছে, কার? দ্বিতীয়র এবং তৃতীয়র। তাহলে প্রথম সংখ্যাটাকে কোনো একটা ভ্যালু ধরে নাও। কী ভ্যালু ধরবো? দেখো এখানে আলটিমেট গল্পটা কী বলা হয়েছে না, প্রথমটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এখানে 2 গুণ আছে, আর তৃতীয়টির আবার 3 গুণ, তার মানে এখানে 3 গুণ আছে। তাহলে 3 আর 2কে গুণ করে 6 হয়, প্রথম সংখ্যাটাকে তুমি ধরে নাও 6। কোনো আপত্তি হলে? কোনো আপত্তি নেই এতে। তাহলে বলো প্রথম সংখ্যাটা যদি 6 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার ভ্যালু আর তৃতীয় সংখ্যার ভ্যালুকে আমি পেতে পারি? একদম পেতে পারি। কী করে পেতে পারি? বলেছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সংখ্যাটাকে 2 গুণ করলে, দ্বিতীয় সংখ্যাটাকে 2 গুণ করলে আমি প্রথম সংখ্যা পাই। তার মানে অবভিয়াসলি প্রথম সংখ্যাকে 2 ভাগ করলে, প্রথম সংখ্যাকে 2 ভাগ করলে তবে আমি দ্বিতীয় সংখ্যা পাবো। একদম ঠিক। তাহলে 6কে 2 ভাগ করলে পাবো 3। ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক। এবার তৃতীয় সংখ্যাটি কী করে পাবো? বলা যায় তৃতীয়টি 3 গুণ হচ্ছে প্রথম সংখ্যা, তার মানে তৃতীয় সংখ্যাটাকে 3 গুণ করলে, তৃতীয় সংখ্যাটাকে 3 গুণ করলে প্রথম সংখ্যা পাওয়া যায়। তাহলে প্রথম সংখ্যাকে 3 ভাগ করলে তবে তৃতীয় সংখ্যা পাওয়া যায়। বলো 3 ভাগ করলে কত হবে? বলে 2 হবে। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে 3টে সংখ্যা পেয়ে গেলাম, 6, 3, 2। ঠিক আছে? এদের রেশিও বলতে পারি কি? প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার রেশিও কত? 6:3:2। 6:3:2। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। এবার বলা হয়েছে 3টে সংখ্যার গড় 49.5। তাহলে বলো 6, 3, 9 আর 2, 11। তাহলে 11 হচ্ছে আমার এদের সাম, আর এদের গড় তাহলে কত? 11/3। এতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আর এই 11/3 এর ভ্যালু কত বলা হয়েছে? 49.5। নির্ণয় করতে হবে কি? প্রথম তৃতীয় সংখ্যার পার্থক্য। প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য কত? 4। 6 আর 2 এর ডিফারেন্স কত? 4। তাহলে 4-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। বলো 11/3 = 49.5। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 49.5 বাই 11/3, মানে ইন্টু 3/11। আর 4-এর ভ্যালু কত হবে? ইন্টু 4। দ্যাটস ইট। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। কাটাকুটি হচ্ছে 11 4-এ হচ্ছে কত? 44। 11 5-এ 55। 4.5। 4.5কে 4 দিয়ে গুণ করলে কত হবে? কাটাকুটি করার দরকার আছে কি? 4.5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 90, 180, তার মানে হচ্ছে 18। তাহলে 18 দিনে কত? 54। কাটাকুটি কোনো দরকার নেই। 54 হয়ে গেল কারেক্ট অ্যান্সার অপশানে। বলো কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। 3টি সংখ্যার গড় 21। যদি প্রথমটি সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত? সেম প্রশ্ন। আমি একটা করে প্রশ্ন সবসময় রাখি তোমাদের প্র্যাকটিসের জন্য, এটা হোমওয়ার্ক। চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে? বলছে এ ও বি এর গড় আয় 3,300 টাকা, বি ও সি এর গড় আয় হচ্ছে 3,000 টাকা, এ ও সি এর গড় আয় হচ্ছে 2700 টাকা। তাদের গড় আয় কত? তাহলে এখানে দুজন করে ভদ্রলোকের গল্প বলা হয়েছে। যখন এরকম বলা থাকবে তখন আমি কীভাবে এই ধরনের প্রশ্নে অ্যাপ্রোচ করব, খুব ভালো করে বুঝবে। এ আর বি এর গড় আয় বলা হয়েছে, তাহলে এ আর বি এর টোটাল আয় কত হবে? 3300 ইন্টু 2। ওকে, বি আর সি এর গড় আয় কত হবে? বি আর সি এর গড় আয় বলা আছে 3,000 টাকা, তাহলে টোটাল আয় কত হবে? 3,000 ইন্টু 2। গুণ করবে না কিন্তু, গুণ করার কোনো দরকার নেই। এ আর সি এর গড় আয় বলা হয়েছে 2700 টাকা, তাহলে এদের টোটাল আয় কত হবে? ইন্টু 2। এবার দেখো যখন আমি এদের সবকটার যোগফল করব, যখন এদের সবকটার যোগফল আমি নির্ণয় করবো, তখন দেখতে পাচ্ছি এখানে 2টো এ আছে, 2টো বি আছে আর 2টো সি আছে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে টোটাল সাম কত হবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি না? এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আর এখানে যখন টোটাল আমি করতে যাব রাইট হ্যান্ড সাইডে, তখন দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে কত? 3300 প্লাস 3000 প্লাস কত? 2700। তার মানে এখান থেকে প্রমাণ হলো 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এখান থেকে প্রমাণ হলো যখন পেয়ারে বলা থাকবে এ আর বি এর গড় আয়, বি আর সি এর গড় আয় আর এ আর সি এর গড় আয়, তিনজনকার গল্প বলা হয়েছে এ বি সি, এবং দুজন করে পেয়ার করে গড় বলা হয়েছে। এই ধরনের প্যাটার্নে আমি যখন এই 3টে গড়ের সাম নির্ণয় করব, 3300, 3000 এবং 2700, এই 3টে গড়ের সামই হবে এই তিনজনকার টোটাল আয়ের সাম। টোটাল আয়, তিনজনকার টোটাল আয়। বোঝা গেছে? তাহলে এ বি সি এর টোটাল আয় কত না? এই 3টে গড়ের যোগফল। ব্যাস, দ্যাটস ইট। তাহলে এই যে পার্টটা তোমায় বোঝালাম, এটা তোমায় বোঝানোর জন্য বোঝালাম। এরপরে তোমাদের আর এইভাবে প্যাটার্ন দেখে, মানে এ প্লাস বি সমান কত, বি প্লাস সি সমান কত, এ প্লাস সি সমান, এরকম লিখে করার কোনো দরকার নেই। ডাইরেক্ট আমি বলবো যে এখানে তিনটে বস্তুর মধ্যে রিলেশন বলা হয়েছে এ বি সি, এবং দুজন করে পেয়ারের গল্প বলা হয়েছে। এ বি এর গড়ায় বলা হয়েছে, বি সি এর গড়ায় বলা হয়েছে আর এ সি এর গড়ায় বলা হয়েছে। আমি এখান থেকে ডাইরেক্ট বলবো যে এ বি সি এর টোটাল আয় হচ্ছে এই 3টে গড়ের সাম, 3300 প্লাস 3000 প্লাস 2700, সরি হ্যাঁ
তাহলে বলো এবার 3327 মানে হচ্ছে আলটিমেট 6000, 9,000, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে তাদের গড় আয় কত? তাহলে তিনজনকার টোটাল আমি সাম পেয়ে গেছি 9,000 টাকা, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, তাহলেই মানে 3,000 হয়ে যাবে গল্প। এবার এই প্রশ্নটা আমি ডেভিয়েশন দিয়ে করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ হচ্ছে দরকার নেই। যেখানে ডেভিয়েশন দরকার সেখানে ডেভিয়েশন করব, যেখানে দরকার নেই সেখানে করব না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমি এক লাইনেই গল্প শেষ করতে পারছি যে তিনজনকার গড় বলা হয়েছে, মানে আমি তিনজনকার পেয়ার করে গড় বলা হয়েছে, তাহলে তিনজনকার সাম পেয়ে যাচ্ছি 3,300 প্লাস 3,000 প্লাস 2700, হ্যাঁ কি না, 2,700। তাই টোটালি হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর আয়। তাহলে এ প্লাস বি প্লাস সি এর গড় আয় কত? এ বি সি এর গড় আয় কত? তাহলে বলবো জাস্ট এদের সাম বাই 3, দ্যাটস ইট। তার মানে কত? 3,000 হয়ে গেল আমার কারেক্ট আনসার, অপশন বি। সেম গল্প এখানেও, এ ও বি এর গড় বয়স 20 বছর, বি ও সি এর গড় বয়স 19 বছর, এ ও সি এর গড় বয়স 21 বছর। তাহলে আমি ডাইরেক্ট দেখেই বলবো যে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি এর টোটাল বয়স কত? আর এই তিনটে গড়ের যোগফল 20, 19 আর 21, বলো এতে কোনো আপত্তি থাকার কথা? আর 20, 19 আর 21 এই যোগফল হচ্ছে কত? 60, হ্যাঁ কি না? তাহলে এদের বয়সের যোগফল যদি 60 হয়, তাহলে এদের গড় বয়স কত? এ প্লাস বি প্লাস সি বাই 3, তার মানে 60/3 অ্যান্ড দ্যাট ইজ 20, বলো। এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না হয় বলে, আর এর থেকে সোজা অ্যাপ্রোচ আমার মনে হয় না হয় বলে, ওকে। এবার তোমায় নির্ণয় করতে বলেছে যে বি এর বয়স কত। দুঃখের বিষয়, আমি এখানে তো কী নির্ণয় করলাম? আমি এ বি সি এর গড় বয়স নির্ণয় করলাম, কিন্তু তা তো করতেই বলেনি। ব্যাস, হয়ে গেল, ধোকা হয়ে গেল, ব্যাস। তাহলে এবার কী গেল? আমার আনসার ভুল হয়ে গেল। আমার নির্ণয় করতে বলেছে বি এর বয়স কত। তাহলে বাবা বি এর বয়স নির্ণয় করার জন্য আমার তো গড় বয়স নির্ণয় করা দরকারই ছিল না। কারণ কি, দেখো এ বি সি এর টোটাল বয়স হচ্ছে কত? 60। এ বি সি এর টোটাল বয়স কত হচ্ছে আমার? 60। এ বি সি টোটাল বয়স হচ্ছে 60। তাহলে এখান থেকে বি এর বয়স পাবো কী করে? যদি এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস সি বাদ দিয়ে দিই, তাহলে এ ও সি এর গড় বয়স বলা হয়েছে, এ ও সি এর গড় বয়স হচ্ছে 21। তাহলে 21-এর দুগুণ করলে টোটাল হয়ে যাবে, তাহলে কত সেটা? না 21 × 2 42। তাহলে এ ও সি এর টোটাল বয়স কত? 42 বছর, 21 × 2, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস সি বিয়োগ করলে তবেই তো বি পড়ে থাকে। তাহলে বলো বি এর বয়স কত হবে? 60 - 42, আর 60 - 42 মানে কত? 18 বছর। বোঝা গেল? এই জন্যই প্রশ্নটা নেওয়া, তাহলে আমি প্রশ্নটা করাতাম না, হোমওয়ার্ক দিয়ে ছেড়ে চলে যেতাম, ওকে। তো বোঝা গেল কীভাবে এই প্রশ্নের সমাধান করবো? ওটা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার যে প্রশ্নটা থাকবে, এই প্রশ্নে আমাকে অ্যাভারেজ বলা থাকবে। লাস্ট এই দুটো প্রশ্ন করাবো, যে দুটো প্রশ্ন আমাকে অ্যাভারেজ বলা থাকবে। কোনো একটা গ্রুপের ধরো 3টে বা 4টে বা 5টে সংখ্যার অ্যাভারেজ বলা হয়েছে, তাদের মধ্যে 4টে বা 3টে সংখ্যার ধরো বলা থাকে যে 5টা সংখ্যার অ্যাভারেজ এত, তার মধ্যে 4টে সংখ্যা বলা রইলো, একটা সংখ্যা আমার নির্ণয় করতে হবে, এই প্যাটার্নের অঙ্ক। তাহলে এই দুটো হচ্ছে ওই প্যাটার্নের অঙ্ক, এবং এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন, খুব ভালো করে বুঝবে। প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য এটা জামিলিনকে 4টি পরীক্ষায় গড়ে 75 নম্বর পেতে হবে, খুব ভালো কথা। প্রথম 3টি পরীক্ষায় তার স্কোর বলা হয়েছে 64, 60 আর 56। তাহলে বোঝা গেল এই 4টে পরীক্ষার গল্প বলা হয়েছে, 3টে পরীক্ষার ইন্ডিভিজুয়াল ভ্যালু বলা হয়েছে, একটা পরীক্ষার ইন্ডিভিজুয়াল ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থের মধ্যে ফার্স্টের গল্প বলা হয়েছে 64, সেকেন্ডের গল্প 60, থার্ডের গল্প 56, চারের গল্প আমি জানি না। আর বলা হয়েছে যে 4টে পরীক্ষার গড় বলা হয়েছে 75, অ্যাভারেজ বলে দেওয়া হয়েছে 75। তাহলে আমি যখন এই ধরনের প্রশ্নের সমাধান করতাম আমরা ডেভিয়েশন দিয়ে, আমাকে এই 75 নির্ণয় করতে হতো, আমার এখানে ভ্যালু বলা থাকতো, তার উল্টো প্রসেস এটা, তাই তো। তাহলে অ্যাভারেজ যখন 75 বলাই হয়েছে, তার মানে হচ্ছে এখানে যে ভ্যালুটা থাকবে, সাপোজ আমি বললাম যে এখানে এন বা এক্স বা পি বা কিউ যা খুশি এন ধরলাম, তাহলে আলটিমেট এই 75-এর থেকে প্রত্যেকটার যে ডেভিয়েশন হবে, সেই ডেভিয়েশনের সাম কত হবে? 0 হবে। এটা হচ্ছে অ্যাভারেজের মেন ফান্ডা, হ্যাঁ কি না? আলটিমেট 75-এর সঙ্গে 64, 60, 56 এবং এনের যা ডেভিয়েশন হবে, সেই ডেভিয়েশনের সাম কত হবে? 0 হবে। নেট ডেভিয়েশন কী হবে? 0 হবে। তাহলে বলো 75 আর 64-র মধ্যে ডিফারেন্স কী? তো বলবো নেগেটিভ ডিফারেন্স, কারণ অবশ্যই দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা 75 অপেক্ষা ছোটো, তাহলে ডিফারেন্স কী হবে? এখানে নেগেটিভ ডিফারেন্স হবে। নেগেটিভ ডিফারেন্স কত হতো? -11। 60 দেখতে পাচ্ছি 75 অপেক্ষা ছোটো, কত ছোটো? না -15, ডেভিয়েশন কত? -15। 56 এই ভদ্রলোকও ছোটো, দুঃখের বিষয়, কত ছোটো? না এখানে 56 আর 75 মানে হচ্ছে 9, এখানে হচ্ছে 19 ছোটো, তাই -19, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে তো 0 হওয়ার কথা নেট ডেভিয়েশন, তাহলে এখানে 3টে ভদ্রলোক টোটাল ডেভিয়েশন কত দিচ্ছে? 19, 11 কত? 30,
30 আর 15 হচ্ছে কত 45, তারপরে মাইনাস 45 ডেভিয়েশন দিচ্ছে। তার মানে অবশ্যই এইখানে যে ডেভিয়েশনটা হওয়া উচিত সেই ডেভিয়েশনটা কত হওয়া উচিত না প্লাস 45, তবেই তো মাইনাস 45 আর প্লাস 45 কত হবে 0 হবে, বলো একদম ঠিক। তাহলে এখানে যদি প্লাস 45 হতে হয়, এই প্লাস 45 কার সঙ্গে ডেভিয়েশন না এনের সঙ্গে 75-এর ডেভিয়েশন। তার মানে অবশ্যই প্লাস মানে হচ্ছে এন 75 অপেক্ষা বড়, কত বড় না 45 বড়। তাহলে এনের ভ্যালু কত হবে 75 প্লাস 45, বলো ইজ ইট ক্লিয়ার, বলো জলের মতো পরিষ্কার। তাহলে 70 প্লাস 50 120 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে অপশন সি। এত সহজেই প্রশ্নের সমাধান করা যায় যদি আমি ডেভিয়েশন খুব ভালো করে বুঝি। ওকে, নেক্সট গল্প। 10টি সংখ্যার গড় 50, প্রথম 4টি সংখ্যার গড় 45, পরবর্তী 4টি সংখ্যার গড় প্রথম 4টি সংখ্যার গড়ের থেকে 20% বেশি, নবম সংখ্যাটি দশম সংখ্যার থেকে 5 কম, নবম সংখ্যাটির মান কত? খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 10টা সংখ্যাকে কীভাবে ভাগ করা হয়েছে, গ্রুপে গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক সংখ্যাকে ইন্ডিভিজুয়াল ভাগ করেনি। 10টা সংখ্যার মধ্যে প্রথম গ্রুপ কত বলেছে 4টের, পরের গ্রুপ আরও 4টে, তারপরে বাকি সংখ্যা মানে 2টো, তাহলে 4 4 2 এই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম 4টে সংখ্যার গড় বলা হয়েছে কত 45, পরবর্তী 4টে সংখ্যার গড় কী বলা হয়েছে প্রথম 4টি সংখ্যার গড়ের থেকে 20% বেশি। বলো তো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? পার্সেন্টেজ তো আমরা শিখে গেছি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, মানে 5-এ 1 বেশি মানে কত 6। তাহলে আলটিমেট প্রথম 4টে সংখ্যার গড় হচ্ছে 45, তার 6-এর 5 গুণ হচ্ছে কত পরবর্তী 4টি সংখ্যার গড়। তাহলে পরবর্তী 4টে সংখ্যার গড় হচ্ছে 45 ইন্টু 6-এর 5। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। 9 54। তাহলে আলটিমেট পেয়ে গেলাম কি যে পরবর্তী 4টে সংখ্যার গড় কত 54, এতে কোনো আপত্তিও কথা না। এবার বলো লাস্ট এর পরের যে দুটো সংখ্যা পড়ে আছে এই দুটো সংখ্যার গড় কী হবে? আমি জানি না কী হবে, আমি ধরলাম এন। আর বলা হয়েছে 10টা সংখ্যার গড় কত 50, তাহলে আলটিমেট 50-এর সঙ্গে 45-এর ডেভিয়েশন, 54-এর ডেভিয়েশন আর এনের ডেভিয়েশন, এই নেট ডেভিয়েশনগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেভিয়েশনগুলোর সাম কী হবে 0 হবে। এটাই তো মেন ফান্ডা, বলো একদম ঠিক। বলো তাহলে এবার দেখো 45-এর ডেভিয়েশন 54-এর ডেভিয়েশন নির্ণয় করি। 45-এর ডেভিয়েশন কত? এখানে ডেভিয়েশন হচ্ছে এখানে -5, 50-এর ডেভিয়েশন কত 54-এর ডেভিয়েশন কত +4। তাহলে এখানে প্রথম 4টে সংখ্যার প্রত্যেকটা -5 নিয়ে বসে আছে, তাহলে টোটাল ডেভিয়েশন কত? যখনই গ্রুপে বলবে তখনই আমাকে টোটাল ডেভিয়েশন নির্ণয় করে নিতে হবে। 4টের ডেভিয়েশন হচ্ছে প্রত্যেকটা ডেভিয়েশন হচ্ছে -5, 4টে সংখ্যার মধ্যে প্রত্যেকটা ডেভিয়েশন হচ্ছে -5, তাহলে 4টে সংখ্যার ডেভিয়েশন কত না -5 × 4 মানে হচ্ছে -20। এখানে প্রত্যেকটা সংখ্যা +4 নিয়ে বসে আছে, তাহলে 4টে সংখ্যা টোটাল কত বেশি নিয়ে বসে আছে +16। তাহলে আলটিমেট এখানে ডিফারেন্স কত হচ্ছে -20 আর +16 মানে হচ্ছে -4। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এখানে আলটিমেট ডেভিয়েশন নেট ডেভিয়েশন কত হওয়া উচিত +4 হওয়া উচিত, হ্যাঁ কি না? তবেই তো 0 হবে। তাহলে এখানেও +4 হওয়া উচিত, কিন্তু +4 হচ্ছে দুজনকার ডেভিয়েশন, +4 হচ্ছে দুজনকার ডেভিয়েশন। তাহলে একজনকার ডেভিয়েশন কত? অবশ্যই কি 2 + 2, দুজনকার টোটাল ডেভিয়েশন হচ্ছে +4, তাহলে একজনকার ডেভিয়েশন কত +2। তাহলে এই দুটো সংখ্যার অ্যাভারেজ যদি n হয় তাহলে এনের ভ্যালু কত হবে? অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে +2 ডেভিয়েশন হওয়া উচিত, তার মানে এনের ভ্যালু এমন হওয়া উচিত যার থেকে 50 বিয়োগ করলে 2 পাওয়া যায়। বলো একদম ঠিক। তাহলে আমাকে বলো সেই সংখ্যাটা কী হতে পারে? সেই সংখ্যাটা অবশ্যই 50 + 2 হতে পারে। মানে যা এখানে ডেভিয়েশন প্লাস আসবে সেটা আমি অ্যাভারেজের সঙ্গে যোগ করে দেবো, হয়ে যাবে কত 52। তাহলে বোঝা গেল? বলো একদম ঠিক। তাহলে লাস্ট দুটো সংখ্যার অ্যাভারেজ আমি পেয়ে গেলাম 52। বলো এবার লাস্ট দুটো সংখ্যা কে না নবম সংখ্যা দশম সংখ্যা। বলো এবার বলো প্রশ্ন কত সহজ হলো, মানে এটা হচ্ছে আলটিমেট এই লেভেলের সবথেকে টাফেস্ট অঙ্ক। ওকে, এই অঙ্কটা বুঝে গেলে পৃথিবীতে আর এই ধরনের প্রশ্ন কখনো আটকাবে না। তাহলে নবম সংখ্যা মানে 9th নাম্বার আর 10th নাম্বারের অ্যাভারেজ হচ্ছে কত 52, তাহলে যোগফল কত দাদা? তাহলে যোগফল হচ্ছে কত 104, 52 × 2 104। এবার আমায় বলা হয়েছে নবম সংখ্যাটি দশম সংখ্যা থেকে 5 কম, নবম সংখ্যাটি কত হবে? এবার নবম সংখ্যাটি হচ্ছে দশম সংখ্যা থেকে 5 কম, তাহলে নবম সংখ্যা যদি x হয় দশম সংখ্যাটা এর থেকে 5 বেশি হবে, মানে x + 5 হবে। বলো একদম ঠিক, = 104। তাহলে যোগফল কত হবে? তাহলে 2x + 5, তাহলে 2x এর ভ্যালু হয়ে গেল কত 104 - 5, দ্যাট ইজ হচ্ছে 99। তাহলে x এর ভ্যালু কত দাদা 49.5। তাহলে x এর ভ্যালু তোমার নির্ণয় করতে হবে। 9th নাম্বারটি কত? বলো 49.5, অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এই ছিল আমার প্রথম প্যাটার্ন, যেখানে আমাকে অ্যাভারেজ নির্ণয় করতে হলো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন অ্যাভারেজ চ্যাপ্টারের। ওকে, এবার চলে আসি নেক্সট টাইপে।
নেক্সট টাইপে আমরা সেই ধরনের প্রশ্ন শিখব, সবচেয়ে ইজিয়েস্ট ব্যাপার যেটা খুব ভালো করে মনে রাখতে হবে, এক লাইনে অঙ্ক হবে। সেটা কি, অর্থাৎ যদি আমাকে এরকম বলা থাকে যে এনটি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে সাপোজ পি। ওকে, এনটি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে পি। এবার বলা হলো এই এনটি সংখ্যার প্রতিটির সাথে খুব ভালো করে বুঝবে, প্রতিটির সাথে এ যোগ করা হলো, তাহলে অ্যাভারেজে কী পরিবর্তন হবে? যদি প্রতিটি সংখ্যার সঙ্গে সেম সংখ্যা যোগ করা হয় তাহলে অ্যাভারেজও ততটাই ইনক্রিজ করবে, মানে পি প্লাস এ হয়ে যাবে। যদি প্রতিটির সাথে মাইনাস এ কারণ প্রতিটি সংখ্যা থেকে যদি এ বিয়োগ করা হয় তাহলে অ্যাভারেজও কী হবে? পি মাইনাস এ হবে। যদি প্রতিটা সংখ্যার সঙ্গে এ গুণ করা হয় তাহলে আমি দেখব যে অ্যাভারেজ কী হবে? পি ইন্টু এ হবে। তাহলে যা আমি প্রতিটি সংখ্যার সঙ্গে করব তাই আমাকে অ্যাভারেজের সঙ্গে করতে হবে। প্রতিটি সংখ্যার সঙ্গে যদি এ ভাগ করা হয় তাহলে আলটিমেট অ্যাভারেজও কী হবে? এ ভাগ হবে, তাহলে পি ভাজিতক এ হবে। তাহলে বোঝা গেল, খুব ইজি একটা ব্যাপার। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ধরনের প্রশ্ন দেখেই ওড়ানো যায়, শুধু আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এই চারটে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে পৃথিবীতে কোনো প্রশ্ন দেখে আনসার হবে না এমন কোনো নেই। 6টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হলো, নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? জাস্ট 15-র সঙ্গে 4 যোগ হয়ে গেল 19। কোথায় আছে? আচ্ছা এখানে কি 16 19 কেন? এটা 16 হবে, এখানে 16 আছে, এই 19টা কেটে বাদ দিয়ে দাও, 19 এখানে আছে, অপশানটি। বোঝা গেল? তাহলে 6টা সংখ্যার গড় হচ্ছে 19, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলো গড় কত হবে? না প্রতিটির সংখ্যার সঙ্গে যা যোগ করা হয়েছে আগের অ্যাভারেজের সঙ্গে তাই যোগ করে দাও, গল্প শেষ। নেক্সট প্রশ্ন, 7টি সংখ্যার গড় 12, প্রতিটির থেকে 5 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলো গড় কত হবে? তাহলে প্রতিটার থেকে 5 বিয়োগ করেছি, তাহলে অ্যাভারেজের থেকেও 5 বিয়োগ করে দাও, তাহলে গড় ছিল 12, এখান থেকে 5 বিয়োগ করলে কত হবে? 12 মাইনাস 5 7, তাহলে নতুন গড় কত হলো? 7। 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে দুগুণ করার পর নতুন সংখ্যাগুলো গড় কত হবে? তাহলে আলটিমেট দুগুণ করেছি প্রতিটা সংখ্যার সাথে, তাহলে আগের অ্যাভারেজকে দুগুণ করে দাও, তার মানে 100, তাহলে নতুন গড় হয়ে গেল 100। 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলো গড় কত হবে? তাহলে যা ছিল আগে 15 তাকে 3 ভাগ করে দাও, ভাগ 3, তাহলে আলটিমেট কত হলো? 5। কোথায় হলো? অপশানে। দেখো দেখেই অ্যান্সার, 12টি সংখ্যার গড় নয়, যদি প্রতিটি সংখ্যার সাথে দুগুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি দুটো পারফরমেন্স করা, দুটো ডিফারেন্ট পারফরমেন্স করা হয়েছে। কী না, আলটিমেট গড় ছিল আগে 9, বলা হয়েছে প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করে, প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করতে হবে, প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করতে হবে। তাহলে নতুন অ্যাভারেজ কী হবে? নতুন অ্যাভারেজ আলটিমেট একই গল্প, আগে যে অ্যাভারেজ ছিল 9 তাকে আমি সেই কাজই করব যে কাজ আমি প্রতিটা সংখ্যার সঙ্গে করেছি, কনসেপ্ট একই থাকবে। প্রতিটা সংখ্যার সঙ্গে যে অত্যাচার আমি করেছি আলটিমেট আগের অ্যাভারেজের সঙ্গে সেম অত্যাচারই করব। প্রতিটা সংখ্যার সঙ্গে আমি 2 গুণ করে 3 যোগ করেছি, তাহলে আলটিমেট আগের অ্যাভারেজের সঙ্গেও 2 গুণ করে 3 যোগ করব এবং সেটাই হবে কারেক্ট অ্যাভারেজ। তাহলে 9 দুগুণ 18 প্লাস 3 হচ্ছে 21, অপশন সি। কোনো আপত্তি? বলো কোনো আপত্তি আছে? বলো কোনো আপত্তি নেই। এবার হচ্ছে টাইপ 3, সেখানে আমরা শিখব সিরিজের অ্যাভারেজ কী করে নির্ণয় করা। সেখানে বিভিন্ন রকমের সিরিজ থাকবে। ওকে, সিরিজের অ্যাভারেজ কী করে নির্ণয় করা খুব ভালো করে বুঝবে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ 3, যেখানে আমাদের শিখতে হবে এই যে কটি তোমাদের কাছে লেখা আছে চোখের সামনে দেখতে পাচ্ছ, এই কটি পয়েন্টের ভ্যালু আমায় নির্ণয় করতে হবে। খুব ভালো করে বুঝবে, এখানে একদম মানে মুখস্থ করে রাখতেই হবে। আমি সাধারণত মুখস্থ করে রাখতে বলি না, কিন্তু মুখস্থ করে রাখতে হবে, কারণ হচ্ছে মুখস্থ না করলে ভাই সমস্যায় পড়তে হবে পরীক্ষা হলে গিয়ে। সমান্তর প্রগতিযুক্ত কোনো শ্রেণীর গড়, এই গল্পটা আগে বুঝবো আমি। আচ্ছা বলো তো, সমান্তর প্রগতিযুক্ত কোনো শ্রেণীর গড় মানে হচ্ছে, সমান্তর প্রগতিযুক্ত কোনো শ্রেণী বলতে কী বোঝায়? মানে আমি যদি বলি এরকম একটা শ্রেণী আছে, সাপোজ বললাম 2 4 6 8 10, এই শ্রেণীটা দেখতে পাচ্ছ পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 2 2 2 2। তাহলে যদি এরকম শ্রেণী থাকে যেখানে পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স একই আছে, সেই শ্রেণীকে আমরা বলবো সমান্তর শ্রেণী বা এরিথমেটিক প্রোগ্রেশন। ওকে, মানে যদি আমি বলি এখানে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, তাহলে T2 মাইনাস T1 ইজ ইকাল টু অলওয়েজ T4 মাইনাস T3 হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশনের মেন গল্প। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই।
ওকে, তাহলে সমান্তর প্রগতিযুক্ত কোনো শ্রেণীর গড় কী হবে? সবসময় মনে রাখবো, সমান্তর প্রগতিযুক্ত কোনো শ্রেণীর গড় সবসময় তাদের মিডিল নাম্বার হবে। এবার মিডিল নাম্বার কী করে নির্ণয় করবো সেটা দেখাবো, অঙ্কের মধ্যে দিয়ে তোমার দেখিয়ে দেবো। দেখো অঙ্কই আগে বলে দিই, বলছে পরপর 3টে বিজোড় সংখ্যার গড় 15, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওকে, তাহলে পরপর 3টে বিজোড় সংখ্যা, এর মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই পরপর 3টে বিজোড় সংখ্যা মানে কি? আমি যদি বলি যে এই পরপর 3টে বিজোড় সংখ্যা বলতে এরকম বোঝাতে পারি যে আমি বলতে পারি দাদা 3, 5, 7 বলতে পারি বিজোড় সংখ্যা। তারপর বলতে পারি 5, 7, 9 বলতে পারি 31, 33, 35 বলতে পারি, বলে একদম ঠিক। তাহলে বিজোড় সংখ্যা সেসব সংখ্যা, এসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না, হ্যাঁ কি না? তাহলে সেই সব সংখ্যাগুলো অলওয়েজ তাদের সবসময় কী হয় না, এরিথমেটিক প্রোগ্রেশনে থাকে। তাহলে পরপর যদি হয় অবশ্যই এরিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, তাদের মধ্যে গ্যাপ কী হবে, 2 করে হবে। দেখো 2 করে গ্যাপ আছে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে এরা সবসময় সমান্তর প্রকৃতি থাকবে, এবং সমান্তর প্রকৃতি যেহেতু আছে তাহলে এদের গড় কী হবে, এদের গড় হবে মিডিল নাম্বার। তাহলে যেহেতু এখানে নাম্বার অফ টার্ম দেখো বিজোড় সংখ্যক আছে, 1, 2, 3টে সংখ্যা আছে, তাহলে আমি দেখেই বলতে পারি যেখানে মাঝের সংখ্যা মিডিল নাম্বার হচ্ছে কি সেকেন্ড নাম্বার। তার মানে 3টে বিজোড় সংখ্যার গড় 15 মানে সেকেন্ড নাম্বার হচ্ছে 15, দ্যাটস ইট। ওকে, তাহলে 3টে বিজোড় সংখ্যার আমার কী বলা হয়েছে, গড় বলা হয়েছে। এই 3টে বিজোড় সংখ্যার গড় যখনই বলে দিল তার মানে মনে রাখতে হবে যে এদের মিডিল নাম্বার হয়ে যাবে গড়, আর মিডিল নাম্বার কেউ নয়, সেকেন্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বারের ভ্যালু বলা হয়েছে 15। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, ঠিক এর আগের নাম্বার মানে ফার্স্ট নাম্বার। আর এদের জনকার মধ্যে গ্যাপ কত, 2 করে গ্যাপ, বলো তো একদম ঠিক। তাহলে সেকেন্ড নাম্বার থেকে ফার্স্ট নাম্বারে আসতে গেলে আমাকে কী করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তার মানে 15 - 2 হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা, অ্যান্ড দ্যাট ইজ 13। এতটাই ইজি। যদি বলতো বৃহত্তম সংখ্যা কি, আমি কী করতাম, 2 যোগ করে দিতাম। এখানে 2 মাইনাস হবে, এদিকে 2 যোগ হবে, যদি এদিকে যায় 2 মাইনাস, এদিকে গেলে 2 প্লাস, তাহলে 15 + 2 17 হয়ে যেত থার্ড নাম্বার। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আর একটা সমস্যা হতো, যদি খুব ভালো করে বুঝবে, যদি এখানে গল্পটা এরকম হতো, যদি এখানে গল্পটা এরকম হতো যে 1, 2, 3 আর 4, এখানে 4টে সংখ্যা বলে দিই, জোড় সংখ্যক সংখ্যা থাকতো, যে 4টে বিজোড় সংখ্যা যাদের গড় হচ্ছে 15, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এবং সেই ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে, অবশ্যই যেহেতু এরা এরিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মিডিল নাম্বারই হবে অ্যাভারেজ। কিন্তু মিডিল নাম্বার হবে কোথায়? আমি তো এখানে 4টে সংখ্যা দেখতে পাচ্ছি, মিডিল নাম্বার পাবো কোথা থেকে? তাহলে মিডিল নাম্বার অবশ্যই 2 আর 3-এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে। 2 দ্বিতীয়, সেকেন্ড আর থার্ডের মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে, বলো একদম ঠিক। যেহেতু 2 নম্বর আর 3 নম্বর, বা 1 নম্বর বা 2 নম্বর, বা 3 নম্বর বা 4 নম্বর, এই সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ 2 করে, এদের মধ্যে গ্যাপ কত করে, 2 করে। তাহলে এই যে মিডিল নাম্বারটা 2 নম্বর আর 3 নম্বরের মাঝে যে সংখ্যাটা আছে, যার ভ্যালু আমি বলবো কত, 15, মিডিল নাম্বারের ভ্যালু 15 হবে। তাহলে 15 যেহেতু হবে, তাই এই 15 সংখ্যাটা থেকে আমি 2 নম্বর সংখ্যায়, বা 15 সংখ্যা থেকে 3 নম্বর সংখ্যায় পৌঁছাবো কী করে? 2 নম্বর আর 3 নম্বরের মিডিলে 15 বসে আছে। তখন আমাকে বলো, যদি দুটো সংখ্যা, যদি দুটো পরপর বিজোড় সংখ্যা এরকম বলি 33 আর 35, এর মাঝে যে সংখ্যাটা বসে আছে সে মিডিলে, মানে সেই সংখ্যাটা থেকে 33 যত দূরে, সেই সংখ্যাটা থেকে 35 তত দূরে, তুমি বলবে কেউ নয়, সে হচ্ছে 34, তাই তো? তাহলে দুটো পরপর বিজোড় সংখ্যা বা দুটো পরপর জোড় সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বসে থাকে, সেই সংখ্যাটা আলটিমেট তার আগের সংখ্যার থেকে 1 বড় আর পরের সংখ্যার থেকে 1 ছোট, হ্যাঁ কি না? সিমিলারলি এখানেও দেখো 15 যে সংখ্যাটা বসে আছে 2 নম্বর আর 3 নম্বরের মাঝে, সেখান থেকে 2 নম্বরে যেতে গেলে আমাকে 1 বিয়োগ করতে হবে, আর 3 নম্বরে যেতে গেলে 1 যোগ করতে হবে। তাহলে এখানে হাসতে হাসতে 2 নম্বর সংখ্যাটা ভ্যালু বলে দিতে পারবো 15 + 1 16, আর 15 - 1 14, আর 15 + 1 16 হয়ে যাবে তৃতীয় সংখ্যাটা। এইভাবে কিন্তু তখন এই ধরনের প্রশ্নের সমাধান করতে হবে। ইজ ইট ক্লিয়ার? এবার তখন যে ক্ষুদ্রতম সংখ্যা বলতো, অবশ্যই 1 নম্বর সংখ্যাটাই হতো ক্ষুদ্রতম সংখ্যা। যে দ্বিতীয় নম্বর পেয়ে গেছি 14, তার মানে অবশ্যই 1 নম্বর সংখ্যা হবে 14 - 2 12, তখন 12 হয়ে যাবে এর ভ্যালু। ওকে, এবার তুমি বলো তখন তো যা বিজোড় সংখ্যার বলা ছিল, তাহলে 12 14 কী করে হয়? আবার তখন এই গড়টা 15 হবে না, ঠিক আছে? তখন এই গড়টার 15 থাকবে না। এখানে যেহেতু এখানে গড়টা 15 দেখতে পাচ্ছি, তাই জন্য আমার এখানে 14 12 এই ভ্যালু বেরিয়েছে। কারণ 2 আর 3-এর মাঝখানে এদের বিজোড় সংখ্যা, এদের বিজোড় সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বসে থাকবে সে তো বিজোড় সংখ্যা হতে পারে না, সে অবশ্যই জোড় সংখ্যা হবে, তাই জন্য এখানে 14 আর 12 ভ্যালু বেরিয়েছে। ওকে, তো সেই নিয়ে কিন্তু মাথা খারাপ করার কিছু না। আমি জাস্ট তোমাদের প্রসেসটা বললাম যে যখন নাম্বার অফ টার্ম থাকবে কি না জোড় সংখ্যক, এখানে নাম্বার অফ টার্ম
তিনটে আছে বিজোড় সংখ্যক, তাই মিডিল নাম্বার পেয়ে গেছি। যখন মিডিল নাম্বার পাবো না তখন আমি কী করবো? ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। দেখো আবার ঠিক তার পরের গল্পটা বলা হয়েছে, পরপর চারটে বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি, এবং এই জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে যে চারটে বিজোড় সংখ্যার গড় বলা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তাহলে এদের মিডিল নাম্বার হয়ে যাবে কি 12। মিডিল নাম্বার কোথায় বসে থাকবে? 2 আর 3-এর মধ্যিখানে। তাহলে 2 আর 3-এর মধ্যিখানে বসে আছে 12। এবার তুমি আস্তে আস্তে বলবে যদি 2 আর 3-এর মধ্যিখানে 12 বসে থাকে, তাহলে 12 থেকে 3-এ যেতে গেলে, 12 থেকে থার্ড নাম্বারে যেতে গেলে আমাকে 1 যোগ করতে হবে, 12 থেকে 2 নম্বরে যেতে গেলে আমাকে 1 বিয়োগ করতে হবে। সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি সেকেন্ড নাম্বারটা যদি পেয়ে যাই, সেকেন্ড নাম্বারটা পেয়ে গেলে 1 নম্বর সংখ্যাটা হয়ে যাবে কি সর্বনিম্ন সংখ্যা। তাহলে সেকেন্ড নাম্বারের ভ্যালু কত? 12 - 1 অ্যান্ড দ্যাট ইজ কত? 11। তাহলে অবশ্যই প্রথম সংখ্যাটি হবে 11 - 2, 11 - 2 অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে 9। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় এ যদি পরবর্তী 3টে বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে নতুন গড় কত হবে? বলো এই প্রশ্নটা কি তোমাদের আমি দিতে পারি? তোমাদের জন্য হোমওয়ার্ক দিতে পারি অবশ্যই, কারণ এটা হচ্ছে এই প্রশ্ন আমি করিয়েছি তোমাদের প্র্যাকটিস ক্লাসে। তাও বলে দিই একবার, পরপর 5টে বিজোড় সংখ্যার গড় বলা হয়েছে, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর ফিফথ। এদের কি বলা হয়েছে না, এদের গড় বলা হয়েছে এ, ঠিক আছে? তাহলে অবশ্যই এদের যেহেতু 5টা সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে মিডিল নাম্বার থার্ড নাম্বার, তাহলে এর ভ্যালু কত হচ্ছে? এ। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার বলা হলো যে পরবর্তী 3টে বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী 3টে বিজোড় সংখ্যা মানে কি? 5, 6, 7, 8। আরও 3টে বিজোড় সংখ্যা অ্যাড করা হলো, তাহলে টোটাল 8টা সংখ্যা এখন হয়ে গেল। তাহলে নতুন গড় কত হবে? তাহলে এবার বলো, যখন 8টা সংখ্যা হয়ে গেছে তখন এদের মিডিল নাম্বার কোথায় পাবো? তখন অবশ্যই মিডিল নাম্বার পাবো 4 নম্বর আর 5 নম্বরের মধ্যিখানে। কারণ দেখো 4 নম্বর 5 নম্বরের এপারে যতগুলো সংখ্যা আছে, এপারে ততগুলো সংখ্যা আছে, বলো একদম ঠিক। তাহলে যদি 3 নম্বর সংখ্যা এ হয়, তাহলে 4 নম্বর সংখ্যা কত হবে? 4 নম্বর সংখ্যা অবশ্যই যেহেতু পরপর বিজোড় সংখ্যা, তাহলে 3 আর 4-এর মধ্যে গ্যাপ 2, মানে 3 থেকে 4-এ যেতে গেলে আমাকে 2 অ্যাড করতে হবে। তার মানে অবশ্যই 4 নম্বর সংখ্যা হবে a+2, বলো একদম ঠিক। আর 4 আর 5-এর মধ্যিখানে যে বসে আছে সে হচ্ছে কি কারেক্ট অ্যাভারেজ এখন 8টা সংখ্যার। তাহলে 4 আর 5-এর মধ্যে গ্যাপ যেহেতু 2, তাই 4 থেকে যখন আমি ঠিক এর মধ্যিখানের সংখ্যাটায় যাব তখন আমাকে 1 যোগ করতে হবে। তার মানে a+2 এর সঙ্গে 1 যোগ করলেই আমি এই ভ্যালুটা পেয়ে যাব, এবং এই ভ্যালুটা কত হয়ে গেল? অর্থাৎ a+3। এতটাই ইজি। বলো কোনটা আনসার হবে? অপশান বি। ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। যদি পরপর 5টি জোড় সংখ্যার যোগফল ওই সংখ্যাগুলো গড় থেকে 40 বেশি হয়, তাহলে সিরিজের মাঝের সংখ্যাটা নির্ণয় করো। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা আমায় করে দেখাবে। এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত হবে? বলো, তোমরাই বলো। এ বি সি ডি ই এই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কী হবে? তাহলে বলো আমাকে, যেহেতু এখানে 5খানা সংখ্যা আছে এবং এরা পরপর 5টি বিজোড় সংখ্যা, তার মানে অবশ্যই এটা এপি সিরিজ বা সমান্তর প্রগতিযুক্ত একটা সিরিজ তৈরি করেছে, এবং এদের মিডিল নাম্বারই হবে এদের কি অ্যাভারেজ। তাহলে সি হয়ে যাবে এদের অ্যাভারেজ। কিন্তু সি কোথায় আছে? কোথাও সি আছে? নেই। তাহলে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে সি এর সঙ্গে বি এবং এ, ডি এবং ই প্রত্যেকের আমি একটা সম্পর্ক স্থাপন করতে পারি। কী সম্পর্ক স্থাপন করতে পারি? খুব ভালো করে বুঝবে। আমি দেখতে পাচ্ছি এ থেকে বিতে যেতে আমাকে কী যোগ করতে হয়? 2 যোগ করতে হয়। কারণ কি? পরপর বিজোড় সংখ্যা, গ্যাপ কত? 2 করে। বি থেকে সিতে যেতে গেলে আমাকে কী করতে হবে? 2 যোগ করতে হবে। তার মানে অবশ্যই এ থেকে সিতে যেতে গেলে আমায় 4 যোগ করতে হবে। এ থেকে সিতে ডাইরেক্ট যেতে গেলে আমাকে 4 যোগ করতে হবে। তাহলে আমি এটা বলতে পারি সি সমান হচ্ছে a+4। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে আমি এটাই বুঝে গেলাম যে এদের গড় আলটিমেট সি হতে পারে অথবা a+4 হতে পারে। আর কী হতে পারে? আর অনেক কিছু হতে পারে। যদি ইন টার্ম অফ বি বলি, সি এর ভ্যালু ইন টার্ম অফ বি, তাহলে আমি কী বলবো? সি এর ভ্যালু হচ্ছে b+2। সি এর ভ্যালু ইন টার্ম অফ ডি, আমি কী বলবো? d-2। সি এর ভ্যালু ইন টার্ম অফ ই, আমি কী বলবো? e-4। এত কিছু হতে পারে, কিন্তু এর মধ্যে কোনোটাই এখানে নেই। ঠিক আছে? আমি একমাত্র আনসার এখানে a+4 দেখতে পাচ্ছিলাম, সেটা পাশে একটা 5 গুণ করা হয়েছে, তাই এখানে আনসার একটা হলো না। অ্যাকচুয়ালি যে প্রশ্নটা ছিল সেখানে অপশানে একটা a+4 ছিল, সেটাকে আমি অমিট করে দিয়েছি ইচ্ছা করে, তাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে? নট অনলি a+4, এখানে আনসার কিন্তু আরও অনেক কিছু হতে পারে। ঠিক আছে? যার মধ্যে আমি 4টে আমি অলরেডি তোমাদের বললাম। ওকে, তাহলে আলটিমেট এখানে আনসার হচ্ছে কোনোটিই নয়। ওকে, বোঝা গেল?
নেক্সট প্রশ্ন, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এখান থেকে জানার জন্য আমাকে আরও একবার ফিরে আসতে হবে সেই আগের গল্পে, যেখানে আমি বলেছিলাম যে সমান্তর প্রগতিযুক্ত কোনো শ্রেণীর গড় মিডিল নাম্বার অলওয়েজ। তাহলে এবার তো গেল সমান্তর প্রগতি বা এরিথমেটিক প্রোগ্রেশনে যেসব সিরিজ আছে তাদের গড় কীভাবে নির্ণয় করে, মিডিল নাম্বার জাস্ট জেনে গেলাম। এবার তাহলে আমরা দেখব এই সমস্ত সংখ্যাগুলো যেখানে আমার বলা থাকবে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এরকম। তাহলে সেটা জানার জন্য আমায় কয়েকটা ফর্মুলা জানতে হবে, যেটা আমরা আগেও শিখেছিলাম বাচ্চাবেলায়, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, সাম। কত বলবো দাদা? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সাম হচ্ছে n ইন্টু n+1/2। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এটা আমরা বাচ্চাবেলাতেই শিখেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, সাম কত, n ইন্টু n+1/2। এবার গড় নির্ণয় করার জন্য কি করতে হয়? সামকে নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সাম ছিল n ইন্টু n+1/2। তাহলে এখানে নাম্বার অফ টার্ম কতগুলো আছে? n সংখ্যক। তাহলে n দিয়ে ভাগ করে দাও, n কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট এদের ফর্মুলা কী হয়ে গেল না n+1/2। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যা যাদের আমরা ইংলিশে ন্যাচারাল নাম্বার বলে থাকি, তাহলে প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ বা গড় কত হবে? n+1/2। তাহলে এই ফর্মুলা উৎপত্তি হয়েছে সাম থেকেই। তাহলে সামও জানা হলো, আবার আমার কী জানা হলো? অ্যাভারেজ জানা হলো। সিমিলারলি প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তুমি বলবে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সাম আগে নির্ণয় করব। সাম হচ্ছে n ইন্টু n+1। n ইন্টু n+1 হচ্ছে সাম। তাহলে একে কী দিয়ে ভাগ করলে গড় পাবো? নাম্বার অফ টার্ম দিয়ে। নাম্বার অফ টার্ম কি? n। ব্যাস, কাটাকুটি করে দাও, হয়ে গেল কত? n+1। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মতো পরিষ্কার। সিমিলারলি প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা গড় পেলাম। বিজোড় স্বাভাবিক সংখ্যার সাম হচ্ছে n²। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার সাম যদি n² হয়, তাহলে আমাকে বলো যে এদের গড় কী হবে? বলবো দাদা n দিয়ে ভাগ করে দেবো। তাহলে n দিয়ে ভাগ করলে n²কে n দিয়ে ভাগ করলে পড়ে থাকে কে? n। তাহলে আলটিমেট n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় nই হবে। ঠিক আছে, এটি খুব দারুণ একটি ফর্মুলা। আমাকে যদি বলা থাকে প্রথম 101টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? 101, যেটা বলবে সেটাই। ঠিক আছে, সেম হচ্ছে প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের গড় কত? আমাকে বলো বর্গের সাম কত? বর্গের সাম, এ তো খুবই ইজি একটা গল্প। গল্পটা কি? n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। এটা ছিল তো বাচ্চাবেলা শিখেছিলাম। প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের সাম, এটা কি? সাম। এবার তাহলে গড় কী হবে? তাহলে গড় নির্ণয় করার জন্য আমাকে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করতে হবে, মানে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে জাস্ট এই nটা ক্যান্সেল আউট হয়ে যাবে। n+1 ইন্টু 2n+1/6, এটাই হচ্ছে কারেক্ট ফর্মুলা। তাহলে ফর্মুলা আমি এইটা মনে রাখবো না, আমি সাম মনে রাখবো। তাহলে আমার সামটা মাথায় থাকবে, গড় মাথায় থাকবে, খালি তো n দিয়ে ভাগ। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। ওকে, তাহলে বলো এখানে স্বাভাবিক সংখ্যাটা এখানে লেখা হয়নি, এখানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার লিখতে হবে। কেন তাই? আচ্ছা, আমার বেঙ্গলি হাতের লেখা খুবই খারাপ হয়ে গেছে, তো একটু বুঝে নিও। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত হবে? আচ্ছা, ঘনের সাম কত ছিল? আচ্ছা, ঘনের সাম ছিল এরকম না, n ইন্টু n+1 n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4, এটা ছিল তো সাম। তাহলে গড় কী হবে? n দিয়ে ভাগ। গড় কী হবে? n দিয়ে ভাগ। তাহলে n দিয়ে ভাগ করলে এখানে দেখো n, এখানে n+1 এর হোল স্কোয়ার আছে, তার মানে হোল স্কোয়ারটা তুললে কী হবে? n² ইন্টু n+1 এর হোল স্কোয়ার হবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে। আমার সাম কী ছিল না n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি n² ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4। এবার একে যদি n দিয়ে ভাগ করি, এই n আর এই n² কাটাকুটি হবে, হয়ে যাবে n। তাহলে আলটিমেট ফর্মুলা কী হলো গড়ের? না n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4। এবার এটা এই কটা, মানে 1, 2, 3, 4, 5টা আমাকে মনে রাখতেই হবে, না মনে রাখলে কিন্তু আমার অঙ্ক একদম সেকেন্ডে দেখেই হবে না। দেখো কীভাবে সেকেন্ডে দেখে আনসার হবে, দেখো ভালো করে বুঝবে। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26।
হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এই যে লাইনটা বলেছে এটা আমার দরকারই নেই, আমায় বলা হলো প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম এনটা স্বাভাবিক সংখ্যার গড় কত পেয়েছিলাম দাদা? n+1/2 না? বলো একদম ঠিক। তাহলে এনের ভ্যালু এখানে কত? 50। তাহলে বলো এদের গড় কত হবে? 50 + 1 51/2 মানে 26, সরি কত? 25.5, হ্যাঁ কি না? 51/2 মানে কত? 25.5। তাহলে 51টি স্বাভাবিক সংখ্যার গড় ছিল 26। এটা তো আলটিমেট 51 + 1/2 করলেই তো পাওয়া যায়, 52/2 মানে 26। তাহলে এটা তোমার দেখার দরকারই নেই। ওকে, তাই জন্য এই লাইনটা হচ্ছে বেকার, এটা তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। 51টা স্বাভাবিক সংখ্যার গড় 26, এটা তো আমরা জানি n+1/2 হচ্ছে কারেক্ট ফর্মুলা। তাহলে আমার শুধু এইটুকু গল্প বলা থাকলেই তো হবে যে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, অর্থাৎ 50 + 1/2 হয়ে গেল। কোথায় ছিল প্রশ্ন? আনসার অপশানে। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত বলো? তাহলে আমরা কি জানি যে বর্গের সাম হচ্ছে কি n×n+1, বলো বর্গের সাম হচ্ছে কি n×n+1 2n+1/6। আমি কি জানি এর গড় নির্ণয় করার জন্য আবার n দিয়ে ভাগ করতে হয়, n ক্যান্সেল আউট হয়ে গেলো, তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট ফর্মুলা। এখানে n এর ভ্যালু কত বলা হয়েছে? 11, বসিয়ে দাও। 11 + 1 12, এখানে 11 বসালে 11 + 1 12, 11 দুগুণে 22, 22 + 1 23/6, 6 দিয়ে 11 6 দুগুণে 12, 23 দুগুণে কত? 46। এতটাই সহজ, অপশন সি। প্রথম 151টি জোড় সংখ্যার গড় কত? তাহলে বলো প্রথম 151টি বিজোড় সংখ্যার গড়ও আমি জেনেছি, আর জোড় সংখ্যার গড়ও আমি জেনেছি। বিজোড় সংখ্যার গড়ের ক্ষেত্রে আমি কি বলেছিলাম না, বিজোড় সংখ্যা গড় হয়ে যাবে যেটা ভ্যালু থাকবে, যতগুলো সংখ্যা থাকবে সেটাই। আর জোড় সংখ্যার ক্ষেত্রে আমি কি বলেছিলাম? জাস্ট এর সঙ্গে এক যোগ, জাস্ট এর সঙ্গে এক যোগ। তাহলে 151টি জোড় সংখ্যার গড় কত হবে? 151 + 1 152। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। আর এখানে যদি বিজোড় সংখ্যা থাকে, প্রথম 111টি বিজোড় সংখ্যার গড় কত হবে? অবশ্যই এই দুটো ক্ষেত্রে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে প্রথম 151টি জোড় স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলতেই হবে, জোড় স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে এটা কিন্তু পরীক্ষাতেও এই প্রশ্নটা এরকমভাবেই ভুল ছিল। কোনো একটা পরীক্ষায়, সম্ভবত পিএসসি কোনো একটা পরীক্ষায়, সেখানে 151টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় বলা ছিল, এই জোড় সংখ্যার গড় বলা ছিল, স্বাভাবিক সংখ্যাটা আমাকে অ্যাড করতেই হবে পরীক্ষায়। ওকে, প্রশ্নে তাহলে প্রথম 111টি বিজোড় সংখ্যার গড় কত হবে? যেটা আমার যতগুলো সংখ্যা আছে সেটাই হবে আমার এদের গড়, তার মানে 111টি বিজোড় সংখ্যার গড় কত? 111, অপশান বি। ওকে, অঙ্ক করারই দরকার নেই। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমাকে বলো যে 1 থেকে 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? আমি তো এতক্ষণ যেটা দেখলাম এরকম 111টি বিজোড় সংখ্যা, 151টি জোড় সংখ্যা, তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে? তাহলে 1 থেকে 30-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 30-এর মধ্যে অনেক সংখ্যা থাকতে পারে, কিন্তু আমার জোড় সংখ্যা কটা নির্ণয় করতে হবে। তাহলে তার জন্য আমায় দেখতে হবে 1 কি জোড় সংখ্যা? না, 1 তো জোড় সংখ্যা নয়। তাহলে ফার্স্ট জোড় সংখ্যা যেটা 1-এর পরে সেটাকে 2। ওকে, এবার দেখো 30 জোড় সংখ্যা একদম। তাহলে 2 থেকে 30-এর মধ্যে যাদের মধ্যে গ্যাপ 2 করে, এদের মধ্যে গ্যাপ কত করে? 2 করে। জোড় সংখ্যা মানে 2 করে গ্যাপ, এরকম কতগুলো সংখ্যা আছে? সবসময় লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই ইন্টারভেল কত করে? 2 করে। দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত? 2 করে, +1। তাহলে এতগুলো সংখ্যা আছে। তাহলে কতগুলো সংখ্যা আছে? এনের ভ্যালু কত হলো? 30 - 2 হচ্ছে কত? 28/2 মানে 14 + 1 15। তাহলে আলটিমেট অঙ্কটা এরম হয়ে গেল, 1 থেকে 30 পর্যন্ত না বলে বলছে 15টি স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর গড় কত? 15টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত? তুমি কি বলবে? আলটিমেট 15টি জোড় সংখ্যা যেহেতু আছে, তাহলে সংখ্যা যতগুলো আছে তার সঙ্গে 1 যোগ করে দেবো, সেটাই হবে কারেক্ট আনসার 16। যদি বিজোড় সংখ্যা হতো তাহলে 15ই হতো কারেক্ট আনসার। ওকে, প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এক্ষুনি দেখেছি হোমওয়ার্ক। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তাহলে ঘনের আলটিমেট আমি দেখলাম যে এদের সাম ছিল কি n² × n+, এটা যদি সাম, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার ঘনের সাম, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার কিউবের সাম কত? n² × n+1² 4। আলটিমেট গড় কত হবে? n দিয়ে ভাগ। তাহলে n দিয়ে ভাগ করলে পড়ে থাকবে উপরে n। এবার n এর ভ্যালু বসিয়ে দাও 12। এবার 12 × 12 + 1 13, 13² কত? 169/4। 4 দিয়ে 11 হচ্ছে 3 দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি বা এখানে 13-র মাল্টিপেলও করতে পারতাম, বা 3-এর মাল্টিপেলও দেখতে পারতাম। 3-এর মাল্টিপেল 9 9 হচ্ছে না, 7 5 12 এটা হতে পারে, 6 5 11 হবে না, 5 6 হতে পারে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি 9 3 27, মানে 7 হবে ইউনিট ডিজিট, অপশান বি।
গুণ করার দরকার নেই, তো গুণ করে নাও। 3 9 27 সাথে 2, 3 16 48 প্লাস 2 হচ্ছে 50, 507। আচ্ছা, টাইপ 4-এ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে দেখব অ্যাভারেজের ইনক্রিজ অথবা ডিক্রিজ ঘটেছে। কখন ঘটবে সেটা? যখন আমরা দেখব যে আলটিমেট কোনো একজন মানুষ চলে গেছে বা কোনো একজন মানুষ আলটিমেট কী হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে অ্যাভারেজের মধ্যে চেঞ্জ তখনই ঘটবে যখন কেউ বেরিয়ে যাবে বা কেউ প্রবেশ করবে। এটা হচ্ছে একদম সিধা হিসাব। ওকে, তাহলে এটা যখন ঘটবে তখন কীরমভাবেই প্রশ্নগুলোর সলিউশন করবো সেটাই আমরা এই টাইপে শিখবো। দেখো, প্রশ্ন দিয়ে বুঝে যাব। 5টা সংখ্যার গড় বলা হয়েছে 18। খুব ভালো কথা, 5টা সংখ্যার গড় 18 বলা হয়েছে। বলেছে একটি সংখ্যা বাদ দিলে, আলটিমেট এটা হচ্ছে অ্যাভারেজ। একটি সংখ্যা বাদ দিলে, তাহলে একটা সংখ্যা আমি কী করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে একটা সংখ্যাকে আমি বের করে দিলাম। তাহলে রইলে কটার সংখ্যা, 4টে সংখ্যা। বাদ দিলে কি হয়েছে, তাদের গড় 16 হয়ে যায়। তাহলে আলটিমেট এখন 4টে সংখ্যার গড় কত হয়ে গেছে, 16 হয়ে গেছে। তাহলে যে চলে গেছে একটা সংখ্যা, এই যে সংখ্যাটা যে চলে গেল, তার আলটিমেট ভ্যালু কত ছিল সেটা নির্ণয় করতে হবে। বাদ দেওয়ার সংখ্যাটি কত, তাহলে বাদ দেওয়ার সংখ্যাটা কিছু পরিমাণ নিয়ে গেছে, কিছু নিয়ে চলে গেছে, তার ভ্যালুটা নিয়ে চলে গেছে। তার ভ্যালু কত ছিল মনে রাখবে, তার ভ্যালু যদি 18 থাকতো, এই 5টা সংখ্যার গড় 18 ছিল, তাহলে একটা সংখ্যার গড় আমি, একটা সংখ্যার ভ্যালু আমি 18 বলতে পারি। মানে যদি আমি বলি যে চলে যাওয়ার সংখ্যাটার ভ্যালু 18 থাকতো, তাহলে এই 4টে সংখ্যার গড় 16 হতো না, এটা 18ই হতো। এটা কত হতো, 18ই হতো। এটা কত হতো, এটা 18ই হতো। কিন্তু তা হয়নি, হয়েছে কত, হয়েছে 16। কারণ কি, তার মানে যে চলে গেছে সে 18 অপেক্ষা বেশি নিয়ে গেছে। কতটা বেশি নিয়ে গেছে সেটাই হচ্ছে আমার জানা। তাহলে 18টা তো সে নিয়ে গেছেই, প্লাস আরও কিছুটা বেশি নিয়ে গেছে, যার জন্য কি হয়েছে না 4 জনের অ্যাভারেজ কমে গেছে। আর যদি এখানে 4 জনের অ্যাভারেজ বেশি হয়ে যেত, 18 অপেক্ষা বেশি হতো, তার মানে কি সে 18 অপেক্ষা কম নিয়ে গেছে, তখন এখানে কি হতো, মাইনাস হতো। এই দুটো জিনিস গল্প কিন্তু মাথায় রাখবে, যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। ওকে, দেখো তাহলে এবার দেখো ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। এবার দেখতে পাচ্ছি 5 জনের গড় ছিল 18, 4 জনের গড় 16 হয়েছে। কত ডিক্রিজ করেছে, 2 ডিক্রিজ করেছে। তার মানে আলটিমেট এই যে 4 জন, তার প্রত্যেকের ভ্যালু 2 ডিক্রিজ করেছে। এটা কেন, কারণ যে পরিমাণ এই একজন মানুষ বেশি নিয়ে যাবে, যতটা বেশি সে নিয়ে যাবে, তার বোঝা অ্যাভারেজের এই গল্পটা খুব ভালো করে মাথায় রাখবে। যে চলে গেছে বা যে এসছে, সে যতটা বেশি বা কম নিয়ে আসবে, যতটা বেশি বা কম নিয়ে আসবে বা নিয়ে চলে যাবে, তার দায়ভার কিন্তু বাকিদের ওঠাতে হবে। তার দায়ভার কিন্তু বাকিদের ওঠাতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মধ্যে পরিষ্কার। তাহলে আলটিমেট এই যে 18 তো নিয়ে গেছেই, প্লাস কিছু বেশি নিয়ে গেছে, যতটা বেশি নিয়ে গেছে তার দায়ভার বাকি 4 জন উঠিয়েছে, এবং তার জন্য প্রত্যেকের কাঁধে -2 বোঝা পড়েছে। তাহলে 4 জনের টোটাল কাঁধে কত বোঝা পড়েছে না -8। তার মানে এই যে -8, সেই 8টা কী হয়েছে না, সেই 8টা কে নিয়ে চলে গেছে না, এই একজন ভদ্রলোক বেশি নিয়ে চলে গেছে। তার মানে সে 18 নিয়ে গেছে প্লাস 8 নিয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? বলো যে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তার মানে একজন ভদ্রলোক যে চলে গেছে সে 26 নিয়ে গেছে, তার ভ্যালু কত ছিল, 26। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এতটাই ইজি। 50 জন ছাত্রের একটি ক্লাসে অঙ্কের গড় নাম্বার 70। এই 10 জন নতুন ছাত্র এসে তাদের গড় নাম্বার 60 হয়, তবে নতুন গড় নাম্বার কত? তাহলে এখানে যুক্ত হয়েছে 50 জন ছাত্র ছিল, তাদের অ্যাভারেজ কত, 70। 10 জন নতুন ছাত্র অ্যাড হয়েছে, তাহলে এখন আলটিমেট লোক সংখ্যা কত হলো, 10 জন অ্যাড হলে, অর্থাৎ 60 জন হলো। তাহলে এদের অ্যাভারেজ কত হবে, এদের অ্যাভারেজ 10 জন নতুন ছাত্র অ্যাড করে তাদের গড় নাম্বার 60, তো নতুন গড় নাম্বার কত হবে? ওকে, তাহলে 60 জনের গড় কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে, এবং বলা হয়েছে যে 10 জন এসছে তাদের গড় নম্বর হচ্ছে 60। তাহলে 10 জনের গড় নম্বর হচ্ছে কত না 60, এটা বলা আছে। 10 জনের গড় নম্বর কত, 60। তাহলে এই যে 10 জনের গড় নম্বর 60, মানে যারা এসছে তারা এই 50 জনের গড় নম্বর যা ছিল তার থেকে কম নিয়ে এসছে। যদি এটা 70ই নিয়ে আসতো তাহলে বলতাম যে 60 জনের, এখন যে 60 জন আমার টোটাল ছাত্র হলো তাদের গড় 70ই থাকতো, কিন্তু ওরা 70 নিয়ে আসেনি। তাহলে আলটিমেট 70 যেহেতু নিয়ে আসেনি, তাহলে আমায় কী হবে না 70 অপেক্ষা কম হবে না বেশি হবে না, অবশ্যই কম হবে, কারণ যারা এসছে তারা 70 অপেক্ষা কম নিয়ে এসছে। কতটা কম নিয়ে এসছে, প্রত্যেকে -10 কম নিয়ে এসছে। তাহলে একজন -10 কম নিয়ে এসছে, 10 জন কত কম নিয়ে এসছে, -10 × 10 মানে -100 কম নিয়ে এসছে। তাহলে এই যে -100 কম নিয়ে এসছে তার বোঝা কতজনকে বয়ে বেড়াতে হবে, বাকি সবাইকে। তার মানে -100
বাই কতজন হয়েছে এখন 60 জন, ব্যাস। তাহলে 70 - 100/60 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 70 - 100/60 করলে কত হয় গো? কাটাকুটি যাচ্ছে, 2কে দিয়ে 2 5 10, 2 3 6, তাহলে 70 - 5 3। 70 - 5 3 মানে হচ্ছে কত হচ্ছে? 3 1 পূর্ণ 2 3, হ্যাঁ কি না? বা 1.67 বলতে পারি, বলতে পারি তো? 3 1 3, এখানে 20 3 6 18, হ্যাঁ, তাহলে 1.67 বলতে পারি। তাহলে 1.67 মানে হচ্ছে বলতে পারি 70 থেকে 1.67 বিয়োগ করলে কত? 68 পয়েন্ট কত বলতে পারি? 34, এটা বলতে পারি। তাহলে এখানে 60-এর কাছাকাছি একমাত্র অপশান এই আছে 68। তাহলে এটা প্রায়, এখানে অ্যাপ্রক্স আনসার বেরোবে, এটা অ্যাপ্রক্স এখানে লিখে দেওয়া দরকার ছিল। ওকে, অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে 1.67 লিখেছি, তাহলে 33 করে দাও, 34 করে লাভ নেই। বোঝা গেছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমার কারেক্ট অ্যাপ্রোচ। নেক্সট প্রশ্ন, একজন ক্রিকেটার 20টি ইনিংসের গড় হচ্ছে 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তাহলে দেখো 20টা এখানে ইনিংস আছে, ওকে, এদের ইনিংসের গড় রান কত বলা হয়েছে? 32, এটা হচ্ছে অ্যাভারেজ। বলছে পরের ইনিংসে, মানে আলটিমেট আর একটা ইনিংস অ্যাড হয়েছে, মানে টোটাল ইনিংস হলো 21টা। পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তাহলে আলটিমেট 32 থেকে 4 বেড়ে যাবে, হয়ে যাবে কত? 32 + 4 36। তাহলে আলটিমেট আমার গড় হবে 36, গড় হবে 36। তাহলে এই 36 কী করে হবে? 36 আমার কী করে হবে? তাহলে ওই একটা ইনিংসে 20 - 21 - 20, মানে একটা ইনিংস যেটা অ্যাড হয়েছে সেই ইনিংসে কত রান করলে আলটিমেট 36 হবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি বলতাম যে 20তম ইনিংসে 20 অবধি স্যার 32 রান গড় ছিল, মানে 20 অবধি সে প্রত্যেকটা ইনিংসে 32 করে রান করতো, তাহলে পরের ইনিংসেও মানে 21তম ইনিংসেও যদি সে 32 রানই করতো, তাহলে তার এই গড়ের কোনো চেঞ্জ হতো না। কিন্তু তার গড় 4 বেড়েছে, তার মানে 21তম ইনিংসে 32 অপেক্ষা বেশি রান করেছে। কত বেশি রান করেছে? এই যে যতটা অ্যাভারেজ বেড়েছে, কতটা অ্যাভারেজ বেড়েছে গো? 4 অ্যাভারেজ বেড়েছে। তাহলে 4 যে অ্যাভারেজ বেড়েছে, তার দায়ভার কার? না, তার দায়ভার হচ্ছে এই একটা ইনিংসের। সে বেশি রান করেছে, তাই জন্য আলটিমেট এই পুরো 21টা ইনিংসের প্রত্যেকটা ইনিংসের সঙ্গে 4 যোগ হয়েছে। তাহলে প্রত্যেকটা ইনিংসের সঙ্গে 4 যোগ হওয়া মানে আলটিমেট 21টা ইনিংসে টোটাল কত যোগ হয়েছে? দাদা 21 × 4। তাহলে আলটিমেটলি যে 21 × 4, সেই 21 × 4 সে এই একটা ইনিংসেই বেশি রান করেছে, এবং তার জন্য তার এই যে বেশি রান সেটা সবার মধ্যে ভাগ করে দেওয়ায় 21টা ইনিংসের প্রত্যেকটা ইনিংসে 4 রান করে অ্যাড হয়েছে। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে 32 প্লাস এখানে কত? 84। 32 + 84 মানে হচ্ছে 116। তাহলে 21তম ইনিংসে 116 রান করেছে। বোঝা গেল? তাহলে খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রীয় পর্যায়ে ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় ওজন 117 কেজি, কোচ যুক্ত হলে গড় ওজন 1 কেজি বাড়ে, কোচের ওজন কত হবে? তাহলে এই প্রশ্ন অনেকবার করালাম। 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, এবং তাদের মধ্যে 2 জন, তাদের বয়স যথাক্রমে 21 বছর ও 23 বছর, তাদের বদলে 2 জন নতুন পুরুষ আসে। নতুন 2 জনের গড় বয়স কত? আচ্ছা, এখানে দেখো এই প্রশ্নটা করিয়ে দিচ্ছি। বলছে 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়েছে যখন তাদের মধ্যে, তাহলে আলটিমেট এখানে কেউ আসেও নি, কেউ মানে যায়ও নি, এটাও বলতে পারি, বা এটাও বলতে পারি যে যতজন এসছে ততজনই চলে গেছে। তারপর আলটিমেট এই নাম্বার অফ 8 যে গল্পটা সেটা সেম থেকেছে, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে কিসে? না, চেঞ্জ হয়েছে বয়সের গড়ে। কারণ হচ্ছে যারা চলে গেছে তার অপেক্ষা যারা এসছে তারা বেশি নিয়ে এসছে। কনসেপ্ট বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে আমি দেখতে পেয়েছি যে 2 বছর বৃদ্ধি পেয়েছে যখন তাদের মধ্যে 2 জন, যাদের বয়স 21 এবং 23 বছর, তাদের বদলে 2 জন নতুন পুরুষ এসছে। তাহলে আলটিমেট যারা চলে গেছে, যে 2 জন চলে গেছে, তাদের টোটাল বয়স কত? দাদা 21 + 23 মানে হচ্ছে কত? দাদা এখানে হচ্ছে 44। তাহলে যারা চলে গেছে তারা 44 নিয়ে চলে গেছে। তাহলে যারা এসছে তারা যদি 44 নিয়েই আসতো, এরা এসছে, 2 জন এসছে, 2 জন অ্যাড হয়েছে বলতে পারি। তাহলে 2 জন যখন অ্যাড হলো, অ্যারোটা এদিকে দিই, 2 জন যখন অ্যাড হলো, তারা যদি 44 + 44 নিয়ে আসতো, তাহলে আমি বলতাম যে এখানে কোনো প্রবলেম ছিল না, আলটিমেট গড় একই থাকতো। কিন্তু না, হয়েছে কি না, তাদের 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে 2 বছর বৃদ্ধি পেয়েছে, এর কারণটা কি? কারণ এরা 44 তো নিয়ে এসছেই, প্লাস আরও কিছু এক্সট্রা নিয়ে এসছে। যতটা এক্সট্রা নিয়ে এসছে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ায় প্রত্যেকের ভাগে 2 করে পড়েছে। তাহলে প্রত্যেকের ভাগে মানে 8 × 2, টোটাল কত নিয়ে এসছে বেশি? তারা 16।
প্রত্যেকের ভাগে যদি 2 করে পড়ে তাহলে 8 জনের ভাগে টোটাল কত পড়েছে? 8 × 2 16, বলে দেয় একদম ঠিক। তাহলে 44 তো নিয়েই এসছে তারা, প্লাস যে এক্সট্রা নিয়ে এসছে এটা সবার মধ্যে ভাগ করে দেওয়া, প্রত্যেকের ঘরে 2 করে পড়েছে। তাহলে টোটাল তারা কত বেশি নিয়ে এসছে? 16 বেশি নিয়ে এসছে। কত অপেক্ষা? 44 অপেক্ষা। তাহলে 44 + 16 কত হবে? দাদা 60। কোথায় আছে? তাহলে হ্যাঁ, এবার তাহলে এটা যে 60 হচ্ছে কি না দুজনের টোটাল বয়স। আমার নির্ণয় করতে হবে কি? দুজনের গড় বয়স। তাহলে 60কে 2 দিয়ে ভাগ করে দাও, 30। এতটাই ইজি, অপশান এ। আবার একই প্রশ্ন হোমওয়ার্ক, সবসময় একটা করে প্রশ্ন তোমাদের জন্য এক্সট্রা থাকে। 7টি সংখ্যার গড় হলো 160, একটি সংখ্যা সরিয়ে দিলেও গড় একই থাকে, অপসারিত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা আমি একটু আগেই বললাম, একদম চেঁচিয়ে চিল্লে আমার গলা ব্যথা হয়ে গেল, যে চলে যাবে বা যে আসবে সে যদি একই জিনিস নিয়ে আসে তাহলে গড়ে কোনো চেঞ্জ হয় না। তাহলে 160 ছিল আগে গড়, এখনও 160 থাকবে, কারণ যে চলে গেছে সে 160 নিয়েই চলে গেছে। বোঝা গেল? তাহলে অপসারিত সংখ্যাটি কত হবে না 160। এটাও তাহলে হোমওয়ার্ক, এটাও তো একই অঙ্ক করালাম একটু আগে। এটাও করিয়েছি। দুজন মিলে গড় বয়স কত এখানেও করালাম। তাহলে আলটিমেট এই সিরিজের আমি এই প্যাটার্নের যতগুলো অঙ্ক সব কটা অঙ্ক করে দিচ্ছি, যেগুলো নিউটা পায় টাইপ। ওকে, টাইপ 5-এ চলে আসি। টাইপ 5-এ আমরা দেখবো এরকম প্যাটার্ন, যেখানে দেখবো বলে যে 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টির গড়, শেষ 4টির গড়, আর বাকি পুরো 7টার গড় বলা আছে। তাহলে চতুর্থ সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। খুব ভালো করে বুঝবে, 7টি সংখ্যা বলা ছিল, তার মধ্যে প্রথম 4টে গড় আর শেষ 4টের গড়। কী করে হয়? 7টি সংখ্যা তো আছে, তার মধ্যে প্রথম 4টে শেষ 4টে, মানে টোটাল তো 8টা হয়ে গেল। হয় কী করে? ভালো করে বুঝবে। তো আলটিমেট 7টা সংখ্যা আমি এরকম লিখে ফেললাম টকাশ করে, 1 2 3 4 5 6 7। 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টের গড়, প্রথম 4টে বলতে এটাকে বোঝায়। বোঝা গেল? হ্যাঁ কি না? বলে একদম ঠিক। আর শেষ 4টে বলতে কাদের বোঝায়? শেষ 4টে বলতে এটা বোঝায়। তাহলে আলটিমেট 4 নম্বর যে ভদ্রলোক তাকে দুবার নেওয়া হচ্ছে, 4th নাম্বারকে দুবার নেওয়া হচ্ছে, এবং যার ভ্যালু নির্ণয় করতে হবে, চতুর্থ সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এই ধরনের প্যাটার্নের প্রশ্ন আমরা এই টাইপে শিখবো, খুব ভালো করে বুঝবে। তাহলে 7টা সংখ্যার মধ্যে প্রথম যে 4টে, যার আমার গড় বলা হয়েছে কি, প্রথম 4টির গড় হচ্ছে 4, আর শেষ 4টির গড় হচ্ছে কত? সেখানেও 4। আর বলা হয়েছে 7টির গড় 3 হয়, তাহলে টোটাল 7টা সংখ্যার গড় 3, হোয়াট এভার। তাহলে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে আমাকে বলো, যখন আমি এই প্রথম 4টের সাম নেবো, কত নেবো? তাহলে 4 × 4। শেষ 4টের সাম নেবো 4 × 4। তাহলে টোটাল 7টার এখানে যখন টোটাল আমি সাম করবো, 4 × 4 প্লাস 4 × 4 হবে 32। তাহলে এর মধ্যে আলটিমেট আমার কটা সংখ্যা আছে? এর মধ্যে টোটাল আমার 8টা সংখ্যা আছে। কারণ কি? এই 4 নম্বর সংখ্যাটা দুবার আছে, হ্যাঁ কি না? 4 নম্বর সংখ্যাটা দুবার আছে। এবার 7টির গড় কত বলা হয়েছে? 3। তাহলে 7টার গড় যদি 3 হয়, তাহলে 7টার সাম কত? 7 × 3 21 না? বলবো একদম ঠিক। তাহলে 8টা সংখ্যা থেকে যদি 7টা সংখ্যা আমি বিয়োগ করে দিই, তাহলে তো আমি পেয়ে যাবো 4th নাম্বার। বলো একটা সংখ্যা যেটা আমি এক্সট্রা নিয়েছি তাকে পেয়ে যাবো, সেটা আলটিমেট ভ্যালু কত হবে? 32 - 21 মানে হচ্ছে 11। বলো, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটা একই রকম প্রশ্ন, সেম। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টের গড় 15, শেষ 3টের গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত? ইজি ব্যাপার। তাহলে এখানের প্রশ্নটা আরও ইজিলি বলা যেতে পারে। 4টে সংখ্যার মধ্যে প্রথম 3টে সংখ্যার গড় বলা হয়। 4টে সংখ্যা মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। এদের মধ্যে প্রথম 3টের গড় বলা হয়েছে 15। ওকে, প্রথম 3টের গড় 15 বলা হয়েছে। শেষ 3টের গড়, তার মানে এখানে 2 আর 3কে দুবার নেওয়া হয়েছে। শেষ 3টের গড় বলা হয়েছে কত? 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে যখন এই ধরনের গল্প বলবে, তাহলে আমি কি করব? খুব ভালো করে বুঝবে। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড এর যোগফল কত? প্রথম 4টির সংখ্যা প্রথম 3টের গড় বলা হয়েছে 15। তাহলে এদের গড় যদি 15 হয়, তাহলে এদের সাম কত? না 45। এতে কোনো ডাউট হলে? কোনো ডাউট নেই। এবার বলেছে শেষ 3টের সংখ্যার গড় 16। তাহলে শেষ 3টের সংখ্যা মানে 2 + 3 + 4। এদের যোগফল কত? তাহলে 16 × 48। এতে কোনো ডাউট হলে? কোনো ডাউট নেই। তাহলে এবার দেখো, যখন আমি এদের বিয়োগ করবো, 2 2 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে 1 - 4, হ্যাঁ কি না? আর 1 - 4 কত হবে? 45 - 48, দ্যাট ইজ -3। এবার দেখো বলা হয়েছে শেষ সংখ্যাটি 19 হয়, তবে অলরেডি 4th নাম্বারের ভ্যালু কত বলা হয়েছে? 19। তাহলে ফার্স্ট নাম্বার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট -19 = -3। তাহলে বলো ফার্স্ট নাম্বার কত হবে? 19 উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 19 - 3 অ্যান্ড দ্যাট ইজ 16।
কত ইজিলি প্রশ্নের সলিউশন করা যেতে পারে বলো। নেক্সট প্রশ্ন। এবার দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা এই টাইপের মধ্যে পড়ে না, এই টাইপটা অলরেডি আমি করিয়ে দিয়েছি, খুব ভালো করে বুঝবে। এখানে রিপিট হচ্ছে না। একটি ছাত্রের 10টি পরীক্ষার নাম্বারের গড় বলা হয়েছে 80। খুব ভালো কথা, 10টি পরীক্ষার নাম্বারের গড় বলা হয়েছে 80। সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার না ধরলে, মানে দুটো পরীক্ষা না ধরলে কটা পরীক্ষা পড়ে থাকে? 8টা পরীক্ষা। সেই 8টা পরীক্ষার গড় হয় 81। তাহলে আলটিমেট যে দুটো পরীক্ষা বেরিয়ে গেছে, যে দুটো পরীক্ষা ধরিনি আমি, যে দুটো পরীক্ষার নাম্বার আমি ধরিনি, সেই দুটো নাম্বার অবশ্যই কী হয়েছে না 80 অপেক্ষা কম নিয়ে গেছে। আমি তো জানি যে 10টার গড় বলা ছিল, কিছু বেরিয়ে গেছে। তাহলে কিছু বেরিয়ে গেছে, তারা যদি বেশি নিয়ে বেরিয়ে যায়, 80 অপেক্ষা বেশি নিয়ে বেরিয়ে যায়, তাহলে কী হবে? গড় কমবে। 80 অপেক্ষা কম নিয়ে গেলে গড় বাড়বে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এখানে গড় বেড়েছে, 81 হয়েছে, তার মানে অবশ্যই 80 অপেক্ষা কম নিয়ে গেছে। কতটা কম নিয়ে গেছে? এখানে দেখতে পাচ্ছি 80 থেকে 81 হয়েছে। তাহলে আলটিমেট কত বেড়েছে না 1 বৃদ্ধি পেয়েছে। একজনকার বৃদ্ধি পেয়েছে। পড়ে আছে কতজন? 8 জন। তাহলে 8 জনকার টোটাল কত বৃদ্ধি পেয়েছে? ইন্টু 8, তার মানে টোটাল 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 8 বৃদ্ধি পেয়েছে, সেটা কম কে নিয়ে গেছে না এই 8, আলটিমেট কিন্তু 8 এরা দুজনে নিয়ে গেছে। তাহলে একজনে কত নিয়ে গেছে? খুব ভালো করে বুঝবে। 8 কিন্তু এরা দুজনে মিলে নিয়ে গেছে। এই যে ডেভিয়েশনটা 8 এখানে, সেই 8টার ঘাটতি কে পূরণ করেছে বা 8টার কে বেশি নিয়ে চলে গেছে? সেটাই দুজনে বেশি নিয়ে চলে গেছে। তাহলে একজনে কত বেশি নিয়ে গেছে? 8/2। তারপর আলটিমেট 80 - 4 76। প্রত্যেকে আমি এই দুজনকার গড় কত পেলাম? 76। এই দুজনকার প্রত্যেকের গড় কত? প্রত্যেকের ভ্যালু কত? 76। তাহলে দুজনকার গড় কত হলো? 76। দুজনকার টোটাল কত হলো? দাদা 152। তাহলে এবার আমাকে বলো, দুজনকার টোটাল সাম যদি 152 হয়, এই দুজন টোটালকে না সর্বোচ্চ সর্বনিম্ন, এর মধ্যে সর্বোচ্চ নাম্বার 92 বলা হয়েছে, তাহলে সর্বনিম্ন নাম্বার কত হবে? 152 - 92, অর্থাৎ কত? এটা 60। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? এবার লাস্ট টাইপ নয়, এরপর আরও দুটো টাইপ আছে। টাইপ 6 মানে অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন দিয়ে আমরা অ্যাভারেজের প্রশ্নের সমস্যার সমাধান করতে পারবো। খুব ভালো করে বুঝবে। এই টাইপের প্রায় 8-9টা প্রশ্ন আছে। আমি সব কটা প্রশ্নের সমাধান তোমাদের এখন করাবো না, আমি 2-3টে করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত নির্ণয় করতে হবে? খুব ভালো কথা। তাহলে কিছু শিক্ষার্থী, আমি জানি না কতজন শিক্ষার্থী, তাহলে কিছু শিক্ষার্থীর আমার গড় ওজন 55 বলা হয়েছে। এবার তার মধ্যে তাহলে যদি n জন শিক্ষার্থী থাকে, তার মধ্যে আমি 20 জনকে বেছে নিলাম, ঠিক আছে, যাদের গড় ওজন বলা হয়েছে কত? 60 কেজি, এবং বাকিদের গড় ওজন হচ্ছে 51 কেজি। বাকি মানে হচ্ছে n-20। একদম ঠিক। এদের গড় ওজন কত? 51 কেজি। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি একটা জিনিসকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, এদের ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ বলা হয়েছে এবং অল ওভার অ্যাভারেজ বলা হয়েছে। তাহলে আলটিমেট দেখো খুব ইজিলি আমি বুঝতে পারছি, একটা জিনিসকে যখন দুটো ভাগে ভাগ করা হবে এবং তাদের ওপর একটা কী থাকবে? একটা টোটালের ওপর ভ্যালু থাকবে, তখন সেই প্যাটার্নটা হচ্ছে কি? অ্যালিগেশন প্যাটার্ন। এবার বলো, অ্যালিগেশন প্যাটার্ন আমরা জানি বড় থেকে ছোটো বিয়োগ করতে হয়। তাহলে 55 থেকে 60 থেকে 55 বিয়োগ করলে এখানে 5 পাচ্ছি, 55 থেকে 51 বিয়োগ করলে আমি এখানে 4 পাচ্ছি। তাহলে এবার বলো যে ফাইনাল রেশিও, আমি রেশিওটা কার পাবো? তাহলে আমরা সবসময় জানি যে আলটিমেট বেসে যে থাকে, যখন আমরা অ্যালিগেশন মেথড করি, অ্যালিগেশন মেথড হচ্ছে তার উপর ডিপেন্ড করে আলটিমেট লাস্ট রেশিও পাওয়া যায়, যেটা হচ্ছে বেসে থাকবে। তাহলে আমাকে বলো, যখন আমরা অ্যাভারেজ নির্ণয় করছি, তখন নিচে কে থাকে? পর্যবেক্ষণের সংখ্যা না? পর্যবেক্ষণের সংখ্যা না? হ্যাঁ কি না বলো? তাহলে এখানে কাদের পর্যবেক্ষণ করছি? আমি পর্যবেক্ষণ করছি কাদের? শিক্ষার্থীদের। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে লাস্টে আমি রেশিও পাবো। তাহলে টোটাল 4:5 এই দুটো গ্রুপে আমি ভাগ করেছি 4:5 রেশিওতে। টোটাল কত হলো? 4 + 5 হচ্ছে 4 + 5 হচ্ছে 9। আমায় নির্ণয় করতে হবে কী ভ্যালু? কার ভ্যালু? না শিক্ষার্থীর সংখ্যা কত? 9-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখতে পেয়েছিলাম প্রথম গ্রুপে ছিল 20 জন। তাহলে 20 ছিল কার ভ্যালু? 4-এর ভ্যালু। তাহলে 4-এর ভ্যালু যদি 20 হয় 5 গুণ, তাহলে 9-এর ভ্যালু কত হবে? 5 গুণ করলে 45। 5-এর ভ্যালু কত হবে? 25। ওকে, যেটা বলবে সেটা আনসার পাবো। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। 4 জন প্রাপ্তবয়স্ক কিছু নাবালকের একটি পরিবারে প্রতি মাসে মাথাপিছু চালের গড় খরচ 8.5 কেজি। মাথাপিছু চালের গড় খরচ বলেছে। 4 জন প্রাপ্তবয়স্ক আছে আর কিছু নাবালক আছে, জানি না আমি কত সেটা। একটি পরিবারে প্রতি মাসে মাথাপিছু চালের গড় খরচ হচ্ছে 8.5, তাহলে এদের টোটাল অ্যাভারেজ হচ্ছে কত? 8.5। যেখানে প্রাপ্তবয়স্কের জন্য মাথাপিছু গড় খরচ 10 কেজি, নাবালকের জন্য 5.5 কেজি। ওকে, তাহলে 4 জন প্রাপ্তবয়স্ক ছিল, তাদের গড় খরচ বলা হয়েছে 10। ওকে, আর
নাবালক, যেটা আমি নাম্বার জানি না, তার গড় খরচ বলা হয়েছে কত 5.5, আর ওভারঅল বলা হয়েছে 8.5। বলো অ্যালিগেশন হবে? বলো একদম হবে, দৌড়বে। অ্যালিগেশন করলে 8.5 থেকে 5.5 মানে হচ্ছে 3, আর এখানে 10 থেকে 8.5 হচ্ছে 1.5। তাহলে 1.5 এখানে পয়েন্ট তুললে এখানে 10 দিয়ে গুণ করবো, কাটাকুটি করলে 2:1। বলো 2:1 আমাদের 2 এর ভ্যালু তো 4 বলাই আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 2। তাহলে বলেছে পরিবারের নাবালকের সংখ্যা কত? তাহলে নাবালকের সংখ্যা অবশ্যই 2 জন, অপশন ডি। বোঝা গেল? বলো বলো, একদম সুন্দর বোঝা গেছে। তাহলে এইভাবে অঙ্কগুলো হবে। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 10তম ইনিংস পর্যন্ত রানের গড় কত ছিল? 10তম ইনিংস পর্যন্ত গড়ের রান কত করেছে? একই ব্যাপার। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এই প্রশ্নটাও কিন্তু আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারি। কি করে? 11তম ইনিংসে 100 রান সে করেছে। ওকে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 10টা ইনিংস ছিল আগে, একটা ইনিংস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 11তম ইনিংস। ওকে, তাহলে আলটিমেট প্রথম 10টা ইনিংসে রানের গড় কি আমি জানি? একজন ব্যাটসম্যানে 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যদি 10তম ইনিংসে যদি এক্স রান করে থাকে, তাহলে আলটিমেটলি একটা ইনিংসে 100 রান করায় 11তম ইনিংস এর রানের গড় হলো কত? 5 বৃদ্ধি পেল, কারণ x+5। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে এবার বলো অ্যালিগেশন করতে পারবো? বলো একদম পারবো। তাহলে অ্যালিগেশন করলে কত পাবো? x+5 থেকে x বিয়োগ করলে পড়ে থাকবে x+5 অবশ্যই x অপেক্ষা বৃহত্তম। এটা ডিফারেন্স কত? ভুল বললাম, x+5 থেকে x বিয়োগ করলে 5 পড়ে থাকবে, সরি। আর এখানে দেখো, যেহেতু x হচ্ছে x+5 অপেক্ষা ছোটো, তার মানে 100 অবশ্যই x+5 অপেক্ষা বড় হবে। এটাই তো অ্যালিগেশন বলে থাকে, যে একটা গ্রুপে যদি ছোটো সংখ্যা বসে থাকে অ্যাভারেজ অপেক্ষা, অপর গ্রুপে অ্যাভারেজ অপেক্ষা বেশি সংখ্যা বসে থাকবে অবশ্যই। তার মানে 100 বড়। তাহলে এখানে কত আছে? 100 মাইনাস এক্স মাইনাস 5। তাহলে আলটিমেট কত হবে? 100 মাইনাস 5 মানে 95 মাইনাস এক্স। তাহলে এই যে রেশিও, ফাইনাল রেশিও, এই রেশিওটা কিসের রেশিও? না, এই রেশিওটা হচ্ছে আমি কার ওপর বেস করে আমি কি পর্যবেক্ষণ করেছিলাম? না, ইনিংসের সংখ্যা। তাহলে এই রেশিওটা হচ্ছে ইনিংসের সংখ্যা। তাহলে আলটিমেট 95 মাইনাস এক্স বাই 5 ইজিক্যাল টু প্রথমে কটা ইনিংসের গল্প দেখেছিলাম? 10টা ইনিংসে। আর এখানে কটা ইনিংস রেখেছিলাম? একটা ইনিংস, মানে 10/1 সঙ্গে সমান। তাহলে আলটিমেট বলো 95 মাইনাস এক্স ইজিক্যাল টু কত হলো? 50। তাহলে এক্সের ভ্যালু কত হলো? 95 মাইনাস 50, দ্যাট ইজ হচ্ছে কত? 45। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল অ্যালিগেশন দিয়েও কিন্তু এই প্রশ্নের সমাধান করা সম্ভব। এছাড়া এই প্রশ্নটা আমি আগেও শিখেছি, অ্যাড আর কী করে যোগ বিয়োগের মাধ্যমে করা সম্ভব। ওকে, 14 জন বালিকা এবং তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর? বলো, এটাও তো আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারি। 14 জন বালিকা, এটা 14 জন হচ্ছে গার্ল, আর টিচার হচ্ছে 1 জন। বয়সের গড়, এদের টোটাল বয়সের গড় বলা হয়েছে কত? 15। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। তার মানে 14 জনের গড় 14 হবে, 14ই হবে, 15 মাইনাস 1 হয়ে যাবে, একই না? যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে গড় 1 কমে যায়। তাহলে শিক্ষকের বয়স নিয়ে গড় ছিল 15, তাহলে 1 কমে যায়, মানে 15 মাইনাস 1 14 হবে। বলো তো একদম ঠিক। শিক্ষকের বয়স কত আমার নির্ণয় করতে আমি জানি না, আমি এক্স ধরলাম। ওকে, তাহলে বলো অ্যালিগেশন করবো? বলো একদম ঠিক। তাহলে 14 এখানে বসে আছে, 15 অপেক্ষা ছোটো, তার মানে এক্স অবশ্যই 15 অপেক্ষা বড় হবে, তার মানে এখানে এক্স মাইনাস 15 হবে। আর এখানে কত হবে? 15 মাইনাস 14 হচ্ছে 1। তাহলে এবার বলো এক্স মাইনাস 15/1 এটা কার রেশিও হবে? না, গার্ল আর টিচারের সংখ্যার। গার্ল কতজন ছিল? 14, আর টিচার কতজন? 1 জন। তাহলে এক্স মাইনাস 15 ইজিক্যাল টু 14, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 15 প্লাস 14, দ্যাট ইজ 29। এতটাই সহজ, অপশান সি। এটা নিজেরা তোমরা করে নেবে, এটা হোমওয়ার্ক দিলাম। তাহলে এই প্যাটার্নের আর কোনো অঙ্ক তোমাদের আটকানো উচিত নয়, এখানে প্রত্যেকটা অঙ্ক একই রকম আছে। এই প্যাটার্নটা তোমরা নিজেরা সলভ করে নেবে। ওকে, নেক্সট টাইপ হচ্ছে 7, যেখানে আমরা এরর ক্যালকুলেশনের টাইপ দেখব। এরর ক্যালকুলেশন মানে কি? আমাদের অ্যাভারেজ করার সময় আমরা কোনো জায়গায় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এরর। ওকে, এবং সেখানে সেই ক্যালকুলেশনে আমরা কি করে এররকে ক্যালকুলেট করব বা এররকে আমি ঠিক করব? বলো 5 জন নম্বরের লেখার সময়, 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, তাহলে প্রকৃত গড় কত? তাহলে দেখো, আমার লেখার কথা ছিল 5 জনের গল্প বলা হয়েছে, আমার লেখার কথা ছিল 45-এর পরিবর্তে 45 লেখার কথা ছিল, এটা হচ্ছে কারেক্ট। আর লিখেছি কত? 54, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে আমি বেশি লিখেছি, হ্যাঁ কি না? কতটা বেশি লিখেছি? না, 54 মাইনাস 45, আর 54 মাইনাস 45 মানে 9, তাহলে 9 আমি বেশি লিখেছি, এটা এক্সট্রা লিখেছি। ওকে, তাহলে যত আমি এক্সট্রা লিখেছি সেটা আমার কি করতে হবে?
ডিডাক্ট করতে হবে। ডিডাক্ট কী করে করব না, আমি মনে রাখবো যেটা আমার ভুল হবে, এরর হবে, তার খেসারত সবাইকে দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমার অ্যাকচুয়ালি ভুল গড় বলা হয়েছে 52, ভুল গড় এটা হচ্ছে এরর, এটা হচ্ছে আমার যেটা অ্যাভারেজের মধ্যে এরর আছে, ঠিক আছে, অ্যাভারেজ উইথ এরর। তাহলে এরর ফ্রি গড় কত হবে? তাহলে 52 তো হবে না, 52 অপেক্ষা ছোটো হবে। কতটা ছোটো হবে না, আমি দেখতে পাচ্ছি 9 আমি এরর পেয়েছি। তাহলে যেটা আমি এরর পাবো সেটা সবার মধ্যে সমানভাগে ভাগ করে দেবো। তাহলে 9 আমি 5 জনের মধ্যে ভাগ করে দেবো, দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যাভারেজ, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যাভারেজ। বোঝা গেল? বলো তো, একদম ঠিক। তাহলে 52 মাইনাস 9/5 কত হবে? আর এখানে 52 থেকে 2 50 সালে আলটিমেট 52 অপেক্ষা 50 অপেক্ষা একটু বেশি হবে, হ্যাঁ কি না? 50 অপেক্ষা একটু বেশি কত? 50.2। এখানে 10 হতো, তাহলে আমি 2 পেতাম, তাহলে 52 মাইনাস 2 কত? 50 পেতাম। এখানে 9 আছে, তাহলে 2 অপেক্ষা একটু কম ভ্যালু পাবো, তাহলে আলটিমেট কত হবে? 50 অপেক্ষা একটু বেশি, 50.2। কাটাকুটি করলে তাই করে নাও, তাহলে তুমি বলো 52 মাইনাস 5 একে 5, 5 8 40, 5 8 90, 1.8 মানে 50.2। কোনো ডাউট? 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত? তাহলে 53 লেখা কথা ছিল, আমি 83 লিখেছি, তাহলে কতটা আমি বেশি লিখেছি? এরর কত? এরর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 83 মাইনাস 53 অ্যান্ড দ্যাট ইস হচ্ছে কত? 30, হ্যাঁ কি না? তাহলে 30 আমি বেশি লিখেছি, তাহলে আমি যে গড়টা নিয়েছি সেটা আমি বেশি গড় নিয়ে ফেলেছি, তাহলে কম গড় হবে, তাহলে মাইনাস করতে হবে। তাহলে 30 কতজনের মধ্যে ভাগ করে দিতে হবে? বাকি সবার মধ্যে, মানে 100 জনের মধ্যে। তাহলে আলটিমেট কত হলো না, 40 থেকে 0.3 বিয়োগ করলে 39.7। এতটা ইজি। 14 জনের ছাত্রের গড় নম্বর ছিল 71, কিন্তু পরে দেখা গেল 2 জনের ছাত্রের প্রকৃত নম্বর 56, 32 পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড় নম্বর কত? তাহলে এখানে দুটো গড় হয়েছে, তাহলে প্রকৃত নম্বর 56, 32 পরিবর্তে 42 আর 74 লেখা হয়েছে। তাহলে এখানে দুটোকে আগে সাম করে নাও। তাহলে 56, 32 টোটাল সাম কত? তাহলে 2 আর 6 8, আর এখানে 5 3 8, 88 আমার লেখা কথা ছিল টোটাল। আমি লিখেছি কত? 42 প্লাস 74 কত লিখেছি? 4 আর 2 6, আর 4 11, 116 লিখেছি, হ্যাঁ কি না? তাহলে 88 লেখা কথা ছিল, আমি 116 লিখেছি, তাহলে আমি কত বেশি লিখেছি? 116 মাইনাস 88, 28 বেশি লিখেছি। তাহলে আমি দেখো এই 14 জনের ছাত্রের গড় আমি 71 লিখেছিলাম, তাহলে সেটা তাহলে অ্যাকচুয়াল গড় নয়, আমি 71 লিখেছিলাম। সেটা এরর ফ্রি করতে গেলে আমায় কী করতে হবে? বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? কারণ আমি এক্সেস লিখেছি, বেশি লিখেছি, তাহলে অবশ্যই আমায় কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা কত করতে হবে? 28 সময় বিয়োগ করতে ভাগ করে দিতে হবে সবার মধ্যে। কতজনের মধ্যে? না 14 জনের মধ্যে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট বলো 14, এখানে 2, তাহলে 71 মাইনাস 2 করলে কত? 69। কোথায় আছে? অপশান সি। তাহলে এই হলো আমার নেক্সট প্রশ্নে চলে যাই। 69 আনসার হয়ে গেল। নেক্সট প্রশ্ন 150টি বস্তুর গড় 45 পাওয়া গেছে। যদি গণনার সময় দুটো বস্তুকে ভুলভাবে 38 এবং 46 পরিবর্তে 83 এবং 76 হিসাবে নেওয়া হয়, তাহলে সঠিক গড় কত হবে? এক্ষুনি করলাম, এই দুটোকে যোগ করবো, এই দুটোকে যোগ করবো, ডিফারেন্স করবো। ডিফারেন্স যদি আমার বেশি হয় তাহলে আমি দেখবো কি বেশি নিয়ে ফেলেছি, তার মানে বিয়োগ করবো, যদি কম নিয়ে থাকি তাহলে যোগ করবো। এটাই তোমার কারেক্ট প্যাটার্ন। বেশ, নেক্সট প্রশ্ন, এটা হোমওয়ার্ক রইল। এতজন শিক্ষার্থীর গড় নম্বর 64, পরে দেখা গেছে যে 3 শিক্ষার্থীর নম্বর 64, 42 এবং 26 পরিবর্তে 72, 58 এবং 44 নেওয়া হয়েছে, তাহলে সঠিক গড় কত? একই, তাহলে এখানে 3টে আছে, তাহলে 3টে এখানে যোগ করবো, 64, 42 আর 26। তাহলে নেওয়া কত ছিল? কত টোটাল? 6 আর 2 8 আর 4 12 2, আর এখানে হাতে 1, 6 আর 4 10 আর 2 12 রাখে, তার 132 লেখা কথা ছিল। আমি লিখেছি কত নাম্বারটাকে? 72, 58 আর 40। তাহলে আলটিমেট এদের সাম কত? 72, 58 আর 44। এদের সাম হচ্ছে আমার কত? 8 আর 4 12, 8 আর 10 4 14 4, হাতে 1, 7 আর 5 12, 12 আর 4 16 17, 114। এবার বেশি লিখেছি। কত বেশি লিখেছি? ডিফারেন্স সরি 2, আর এখানে হচ্ছে 42 বেশি লিখেছি। তাহলে 42 বেশি লিখেছি, তাহলে 42 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকের জন্য আমি 1 বেশি লিখেছি, তাহলে আমার গড় নম্বর 64 লিখেছিলাম, তাহলে সেটা কারেক্ট নয়। তাহলে কারেক্ট কত? 64 মাইনাস 1 63। এতটা ইজি। ওকে, তাহলে টাইপ 8, যেখানে আমরা টাইম ডিস্টেন্সের ওপর রিলেটেড আমরা অ্যাভারেজের কনসেপ্ট দেখব, এবং এই চ্যাপ্টারটা আমি যখন টাইম ডিস্টেন্সটা করিয়ে দেবো তখন তোমাদের এই চ্যাপ্টারটা আমি এর সঙ্গে করিয়ে দেবো, ঠিক আছে? এই 3টে প্রশ্ন, 3টে নয় সরি, এখানে 4টে প্রশ্ন আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের অ্যাভারেজের সম্পূর্ণ কনসেপ্ট। টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা হলে তারপর আমি এটা করাবো। তাহলে বোঝা গেল? তাহলে তোমরা খুব সুন্দর বোঝা গেছে। এরকমভাবে টাইপ ওয়াইজ যদি অঙ্ক করানো, তাহলে কে না বুঝতে পারবে। চলো একটু লাইক, একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দিও। ওকে, চলো টাটা।